সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি আরজে সাদ। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আমি আশরাফুল ইসলাম তামিম, লিখছি যুক্তরাষ্ট্র থেকে। বর্তমানে ইউএসএতে পরিবার নিয়ে বসবাস করছি। প্রায় ১০ বছর আগে প্রিয় মাতৃভূমি ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাই। ভালোভাবে জীবনযাপন ছিল উদ্দেশ্য, কিন্তু যত ভালো মনে হোক না কেন, সকল প্রবাসীদের মনে কিন্তু একটা টান থাকে মাতৃভূমির জন্য। আমি আগেই বলে রাখি, আমার ঘটনাগুলো বিচ্ছিন্ন, ছোট ছোট ঘটনা। অন্যদের মতো অত ভয়ের না। তবু নিজের একটা দায়িত্ববোধ থেকে মনে হলো কিছু একটা তো পাঠানো দরকার। যখনই মনে মনে ভাবি পাঠাবো, কর্মব্যস্ত জীবন বাদ সাধে। শোনার সময় হলেও লেখার সময় হয়ে ওঠে না। আজ মনে হলো শুরু তো করি। আমাদের আবেগগুলো, যার জন্য তাকে সব না জানালেই নয়। কিছু তো একটা শেয়ার করি যা আপনাকে না জানালেই নয়। তবে আমি ১০০ ভাগ নিশ্চিত, আমার ঘটনাগুলো শুনে যত না আনন্দ পাবেন, তার চেয়ে বেশি আনন্দ পাবেন একটা তথ্য পেয়ে। আপনারা অনেকেই ভূত এফএম নাইট শুনে আসছেন এতদিন। অনেক কালো জাদু বা জিনের ঘটনা শুনে অনেকে ভয় পেয়েছেন। আবার অনেকে কৌতূহলী হয়েছেন জিন দেখার জন্য। জিন দেখতে চান যারা, তারা দেখতে পারেন। আমার এই তথ্যটা তাদের জন্য। সাদ ভাইকেও আমার বিশেষ অনুরোধ, আপনিও দেখবেন সার্চ করে। আপনি যেমন আমাদের প্রিয়, ঠিক তেমনি উনিও প্রিয়, যার মাধ্যমে জিন দেখতে পেরেছি। জিনেরা আসলে মুভিতে যেমন দেখায় ওরকম না। জিনেদের মধ্যে অনেক রকম শ্রেণী আছে। কিছু জিন আছে বামন টাইপের। এরা কালো শ্যাডো টাইপের অবয়ব আকৃতির। এরা এতই কুচকুচে কালো ছায়ার ন্যায় হয়, যাকে কিনা বলতে পারেন জেট ব্ল্যাক। আবার কিছু জিন আছে সরাসরি দেখা যায় না, আগুনের গোলা হয়ে ছুটে চলে, অনেকটা মশালের মতো। আমি সব দেখেছি পাকিস্তানের একটি টিভি শো থেকে। সোডার হোস্ট এমন জায়গায় টিম নিয়ে হাজির হতেন, রাত কাটাতেন যেখানে দিনের বেলায়ও মানুষ যায় না। অনেকে ভূত এফএম নাইটে কালো জাদুতে মানুষের শরীরে ব্লেড দিয়ে আঁচড়ের ঘটনা শুনেছেন। ওনার ভিডিওতে উনি এগুলো সরাসরি দেখাতেন। জিনেদের সাথে সুন্দরভাবে কথা বলে অনেক কালো জাদুর সমস্যার সমাধানও করেছেন আল্লাহর সাহায্যে। অনেক কিছু বলে ফেললাম। এখন আসি আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে। প্রথমে যুক্তরাষ্ট্রের জীবনের একটা ছোট্ট ঘটনা বলি। সামনেই হ্যালোইন আসছে, আর যে দেশগুলো হ্যালোইন পালন করা হয় সেই দেশগুলোর যদি ঘটনাই না বলি, সেটা কেমন দেখায়। তামিম ওয়ার্ল্ড নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আমি সুন্দর সুন্দর জায়গা বা পার্কে ভ্রমণ করতাম, আর প্রাকৃতিক ভিডিও শুট করে এডিট করে সেগুলো আমার চ্যানেলে আপলোড করতাম। এগুলো বলতে পারেন আমার একটা শখ। তো এখানে এসে কাজের সূত্রে পরিচয় হয় একটা ছোট ভাইয়ের সাথে। তাকে সাথে নিয়ে সুযোগ পেলেই ঘুরতে যেতাম। আমাদের এখানে প্রচুর পার্ক আছে। বলতে পারেন এত এত পার্ক বানিয়ে রেখেছেন এরা, গুনে গুনে হাঁপিয়ে উঠবেন। তার মধ্যে কিছু কিছু পার্ক আছে অ্যাবান্টেড, যেগুলো আবার ওয়ার্কিং ট্রেলও সহ। আর অ্যাবান্টেড বাকিগুলোর কথা নাই বলি। এগুলো সবাই ইউটিউবে খুঁজলে দেখতে পাবেন। তো এরকম একদিন বিকালবেলা একটা ট্রেল ম্যাপে খুঁজে পেয়ে ওকে আমি বলি, চল ট্রেলটা ঘুরে আসি, ইউটিউবের জন্য একটা ভিডিও শুট করা যাবে। বলল চলো যাওয়া যাক। ট্রেলটা বাসা থেকে তেমন একটা দূরে নয়, গাড়ি করে ১৫ মিনিটের পথ। আমরা যে সময়টা ওখানে যাচ্ছিলাম আনুমানিক শেষ বিকালবেলা। তো এ সময় সাধারণত সবাই ট্রেল করে বের হয়ে যায়। আমরা ভাবলাম এই সময়ই ভালো, কেউ থাকলে সুন্দর করে ভিডিওগ্রাফি করা যাবে না। গাড়িটা পার্ক করে আমরা ট্রেল বরাবর হাঁটা শুরু করলাম। পথটা যেখান থেকে শুরু হয়েছে তার শুরুতে একপাশে একটা বিশাল খালি মাছ এবং অপর পাশে গাছপালা ঝোপঝাড়, এবং আপনি যত গভীরে যাবেন ততই জঙ্গলে প্রবেশ করবেন। মানুষজন না থাকায় অনেকটা থমথমে ভুতুড়ে পরিবেশ লাগছিল। বরন্ত বিকেলের শেষে সন্ধ্যা নামবে নামবে এমনটা ভাব হতে চলেছে। আমরা ভিডিও শুট করেই যাচ্ছি। জায়গাটা নতুন। শুরুতে বাম দিকে যে গাছগুলো চোখে পড়ে, তার মধ্যে প্রত্যেকটা গাছের ডালে দেখলাম ছোট লাল কাপড়ের ফিতার মতো কিছু দিয়ে পুটলি মতো গাঁথা। আমার দেখে হাসি পাচ্ছিল, আর বললাম, এটা আবার কোন পাগলের কাজ। প্রথমে এত কিছু সিরিয়াসলি নেইনি। তাই বলি, এত এত গাছে কোন পাগলি বা পুটলি বাঁধতে যাবে। আমি ওগুলো ভিডিও করছিলাম। তারপর দেখলাম মাঠের পাশে একটা কোনায় একটা হোয়াইট মেয়ে বসে আছে। অনেকটা মন খারাপ লাগছিল তার, আর এক পলকে মাঠের দিকে তাকিয়েছিল। আমি বললাম, দেখ, মেয়েটা সন্ধ্যাবেলায় একাকীভাবে বসে আছে। কেন? কিরকম একটা অদ্ভুত লাগছে। এরকম বসে থাকে কেউ? এ সময় তো সবাই বাসায় যায়।
ভাবলাম সে তার মতো বসে থাক, আমরা বরং এগিয়ে যাই। তাকে নিয়ে এত ভাবার কি আছে? আমরা যখন মেয়েটাকে ক্রস করি তখনও মনে হচ্ছিল মেয়েটা আমাদের নোটিসই করেনি। ততক্ষণে আমরা জঙ্গলে প্রবেশ করে ফেলেছি। অন্ধকার হওয়ায় লাইট অন করলাম। উদ্দেশ্য, অন্ধকারের ট্রেলের একটা ভিডিও করে তাতে ভয়ের ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ভিডিও করছিল আমার ভাইটা তার ফোন দিয়ে, আর আমি আমার ফোন দিয়ে। বিকেল ও সন্ধ্যার অনেক ফুটেজ নিয়েছিলাম। একটা পর্যায়ে ভাইটা আমার পেছনে থাকায় তাকে আর দেখা যাচ্ছিল না। হঠাৎ দেখলাম ওই মেয়েটা আমার পেছন পেছন আসছে এবং আমাকে ক্রস করে হেঁটে ভেতরে চলে গেল। ততক্ষণে আমার ভিডিও করা শেষ। কারণ অন্ধকারটা কারণ অন্ধকারটা তখন বেশ জাঁকিয়ে নেমেছিল। ভাবলাম বেশ কিছু ফুটেজ নিয়েছি, এবার বাসায় ফেরা যাক। চা খেতে খেতে এডিট করব। একটু বাইরের দিকে এসে ভাইটাকেও পেলাম। বললাম, তুইও কি ওই মেয়েটাকে এদিকে আসতে দেখেছিস? সে উত্তরে যা বলল তাতে আমি অবাক। কই, আমি তো কাউকে যেতে দেখিনি। তাহলে তুই খেয়াল করিসনি হয়তো। বুঝেছি, আমার সাথে মজা করছো। আচ্ছা, মজা যদি করেই থাকি তাহলে ভিডিওতে তো প্রমাণ থাকবে, তাই না? ওই মেয়েটা আমার ভিডিওতে আছে, গাড়িতে চল, দেখাবো। মেয়েটা আমার পেছন পেছন হেঁটে আসছিল। তারপর আমরা পার্কিং লটে এসে গাড়িতে বসে গাড়ির এসিটা অন করে ফোনের গ্যালারিতে গেলাম। গ্যালারিতে ঢুকে আমি তো আরো অবাক। প্রায় 40টা ফুটেজ তুলেছি ওখানেই। সবগুলোই আছে, কিন্তু ব্ল্যাঙ্ক। আগেকার দিনে যেমনটা সিডি হ্যাং করলে টিভিতে কেমন একটা কাট মেরে অর্ধেক সাদা হয়ে যেত, অনেকটা সেরকম হয়ে আছে সবগুলো ভিডিও। প্লে হয় না একটাও। ফোনে আরো অন্যান্য ভিডিও আছে, সেগুলোতেও কোনো সমস্যা নেই। শুধুমাত্র বিকাল 5টার পর যে ফুটেজগুলো এত কষ্ট করে আমি গিম্বল দিয়ে তুলেছি সেগুলোই এমন হয়ে আছে। যদি বুঝতাম গিম্বল অ্যাপ দিয়ে তোলা, তাই এমনটা হয়েছে। তাও না, সরাসরি ফোনের ক্যামেরা দিয়ে তুলেছি। ভাইকে বললাম, আচ্ছা তোর ফোনের গ্যালারিতে যা তো। নাকি তোর ফোনেও একই অবস্থা? সে এত ভালো ক্যামেরা চালাতে পারে না, তাও চেক করলাম। দেখি একই সমস্যা হয়েছে দুজনের ফোনে। বাসায় এসে অনেকগুলো এডিটিং সফটওয়্যার দিয়ে ফরম্যাট চেঞ্জ করে দেখেছি, কোনো অ্যাপই ভিডিওগুলোতে সাপোর্ট করে না। বাধ্য হয়ে ডিলিট করে দেই। শুধু শুধু এত রাতে ভিডিও ফোনের অর্ধেক জায়গা জুড়ে আছে এই সমস্ত ছবি। কি করার? এই ঘটনাটা আমাকে অনেক ভাবিয়েছে। আচ্ছা, এটা কি হতে পারে? প্রত্যেকটা গাছের ডালেই এমন লাল কাপড় কেটে বাঁধা মানে কি? এটা ছিল আমার আমেরিকার জীবনের ছোট্ট একটা ঘটনা। ঘটনা ২। ২০২২-এ পুরো ফ্যামিলি নিয়ে আমি ৭ বছর পর দেশে যাই। বিয়ে করি। তারপর ৩ মাস থেকে দেশ থেকে আবার চলে আসি যুক্তরাষ্ট্রে। তারপর ২০২৩-এ আবার যাই। তখন শুধু বাবা সাথে ছিলেন। যেহেতু গ্রামের বাড়ি সিলেট শহর থেকে একটু দূরে, সেহেতু সিলেট শহরের একটা টাওয়ারের ৮ম তলায় একটা ইউনিট নেই। পাশে আরো ২টো ইউনিট খালি ছিল। শুনলাম আমাদের যত বাহিরের দেশ থেকে কোনো ফ্যামিলি আসে ভাড়া নেয় এটাই। নয়তো বছরের অনেকটা মাস খালি পড়ে থাকে। বাসার কেয়ারটেকার মুরব্বি ভালো মানুষ, খেয়াল রাখেন। শুধু চাবিটা দিয়ে বললেন, ছাদে যাবেন না। যদি একান্ত কাপড় শুকাতে যেতে হয়, কাজের বুয়া আসলে তাকে পাঠাবেন। আমি বললাম, এ কেমন কথা? বিকালেও কি যেতে পারবো না? এত টাকা দিয়ে ভাড়া নিলাম, এই সুযোগটা অন্তত দেন। মুরব্বি বললেন, শুধু আপনি কেন, প্রত্যেকটা ফ্ল্যাটের মালিকেরাই ভাড়া দেওয়ার আগে এটা বলে ভাড়া দেন। আপনারা বাহিরের মানুষ, অনেক কিছু বুঝবেন না। ভালোর জন্য বললাম। ভাবলাম এনাকে বলে লাভ নেই, মালিককে আমি বলবো এবং ছাদে যাব। মালিককে ফোন করলাম, ভাই ছাদে কি যেতে পারবো? ছাদে যাওয়ার নিয়ম তো নেই, তবে হ্যাঁ, কাপড় শুকাতে যেতে পারবেন। বিকালের পর ছাদে তালা দেওয়া থাকে। ছাদের দরজার পাশে একটা ছোট্ট রুম দেখলাম। মনে হয় অনেক বছর খোলাই হয়নি। তারপর যখন বুয়া এলেন কাপড় শুকাতে দিতে যাবেন, বুয়াকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই ছাদের চাবিটা কই রাখেন আপনারা? বুয়া বললেন, চাবি তো ছাদের দরজার কার্পেটের নিচে রাখা থাকে। শুনে আমি অনেক খুশি হলাম। বুয়াকে বকশিসও দিলাম। যাক, এবার ছাদে যাব বিকেলে। বউকে নিয়ে ছাদে গেলাম একদিন। গিয়ে দেখি অবাক করা বিষয়। এ তো দেখি ছাদ বাগান, শুধু কলম করা গাছ, আম, লিচু, পেয়ারা আর কত ফুলের গাছ। বড় বড় ড্রাম কেটে তাতে মাটি ভরে গাছ লাগানো হয়েছে। বড় বড় পানির ট্যাঙ্কি আর ছোট্ট একটা টয়লেট আছে, যেটার দরজা থাকলে সেটি খোলা আর ব্যবহার করা হয়নি অনেক বছর। দেখে তাই মনে হলো। তারপর থেকে অনেক দিন বিকালে ছাদে গিয়েছি। একদিন আমরা ছাদে থাকা অবস্থায় কে যেন আসলেন হঠাৎ, আর আমাদের একটু বিরক্ত স্বরে বললেন, এক্ষুনি নেমে যান। লোকটা দেখলাম বেশ বিরক্ত হয়েছেন। যেহেতু আমরা একদম উপরের তলায় থাকতাম, তাই হয়তো কিছু বলেননি। তারপর নেমে গেলাম।
আর এরপর থেকে ছাদের চাবি আর খুঁজে পাইনি। তবে ভয়ের বিষয় যেটা, প্রতি রাতে আনুমানিক ২টোর দিকে যখন শুনশান নীরবতা থাকে, ঠিক তখনই ছাদে একটা বিকট শব্দ হতো ধুম করে। মনে হতো অনেক উপর থেকে বিশাল দেহের কোনো হাতি পড়ল। রোজ একবারই এমন শব্দ হতো। ১ম দিকে ব্যাপারটা নোটিস করিনি। তারপর থেকে রোজই ঘড়ি ধরে অপেক্ষায় থাকতাম আর আমার ওয়াইফকে দেখাতাম। এ সময় আসলে আমার মুখের দিকে তাকিয়ে থাকতেন ভয়ে। আমি বলতাম, "এবার শব্দটা হবে।" হতও তাই। আমার শ্যালকার শাশুড়ি আসার পর উনাদেরও শব্দটা শুনিয়েছি। আমার কাছে মনে হলো হয়তো ছাদে কোনো কিছুর সমস্যা আছে। নয়তো ছাদে যাওয়া এত কঠোর নিষেধাজ্ঞা থাকতে পারে না। বিশেষ করে সিলেটের কথা বলছি। অন্য জেলায় কি হয় জানি না। তবে সিলেটের ছাদে যাওয়া নিষেধ থাকে। এটা আমার জানা ছিল না। ঘটনার দিন তখন আমি খুব ছোট ছিলাম। প্রাইমারি স্কুলে পড়তাম। আর ছোটবেলায় কার না ভালো লাগে নানুর বাড়ি যেতে? আমরাও যেতাম। তখন নানু বাড়িতে অনেক মানুষ ছিলেন। আমার মা, খালা, মামারা ৫ বোন ২ ভাই। আমার আম্মা দ্বিতীয়, ওনার বড় ভাই মানে আমাদের বড় মামা তখন আমেরিকাতে ছিলেন। আমাদের বোঝার বয়স হবার পর থেকেই শুনে আসছি। তো এখন কেউ নেই নানু বাড়িতে, সবাই প্রবাসী হয়ে গেছেন। নানা গত হয়েছেন ২০০৫-এ আর নানি গত হলেন ২০২৪-এ। তো এই ছোটবেলায় আমরা যখন নানু বাড়িতে বেড়াতে যেতাম, সব খালারা একসাথে হতেন আর আমরা কাজিনেরা মিলে অনেক মজা করতাম। আমার একজন খালা ছিলেন, আমাকে খুব পছন্দ করতেন। যখনই যেতাম উনার পাশে আমরা ঘুমোবো রাতে। উনার রুমে তখন টেলিভিশন ছিল। সেই টেলিভিশন দেখার লোভে আমিও থেকে যেতাম। তখন ল্যান্ডলাইনের যুগ ছিল। আমাদের নানু বাড়িতে ওই খালাই ছিলেন সর্বেসর্বা। উনাকে দেখতাম আমাকে টিভি অন করে দিয়ে রাত ২টো পর্যন্ত টেলিফোনে বিদেশে আলাপ করতেন। বলে রাখি, আমাদের নানু বাড়িতে আশেপাশে আরো অনেকগুলো বাড়ি ছিল। মাঝখানে একটা লম্বা করে দেওয়াল ছিল। দেওয়ালের ওপারের বাড়িগুলো একটু ঘনবসতির। বাড়িগুলো নানুদের আন্ডারে ছিল। গরিব মানুষেরা পরিবার নিয়ে থাকতেন সেগুলোতে। তারা মাঠে বা নানু বাড়িতে এসে একবেলা কাজ করে দিয়ে যেতেন। বিনিময়ে থাকার সুযোগ পেতেন। অপরদিকে দেওয়ালের ওপাশে নানার ভাই সহ আরো কয়েকটা গাড়ি ছিল, যারা কিনা সম্পর্কে আত্মীয় হন। অপরদিকে দেওয়ালের ওপাশে নানার ভাইসহ আরো কয়েকটা বাড়ি ছিল, যারা কিনা সম্পর্কে আত্মীয় হন। আমার নানা বাড়িটা অনেকটা স্কুলের মতো। প্রথমে শুরুতে বৈঠকখানা, তারপর লম্বা একটা বারান্দা, আর বারান্দার বাঁ পাশে শোবার রুমগুলো। রুমগুলোর শেষে একটা রান্নাঘর। নানু বাড়ির পেছন দিকে একটা ছোটখাটো বাগান, তারপর একটা বিশাল বিল পড়বে পেছনে, যেখানে সারা বছর পানি থাকে শীতকাল ছাড়া। আর সবার বাড়ির পেছনে যার যার একটা নিজস্ব ছোট নৌকা বাঁধা থাকতো। আমার খালা যে রুমটায় থাকতেন তার পাশে ছিল ওই দেওয়ালটা। বাড়ি আর ওই দেওয়ালটার মাঝখানে যে জায়গাটুকু ছিল, ওইখানে সবার ওয়াশরুমের ব্যবহৃত পানি যাওয়ার ব্যবস্থা ছিল। ময়লা আবর্জনা পড়ে পড়ে ওই জায়গাটায় এখন দুর্গন্ধ আর অন্ধকার ছিল। আমরা দিনের বেলাও জানালা খুলতাম না ভয়ে। আর বড়দের নিষেধ তো ছিলই। বিশেষ করে প্রথমে যে গেস্ট রুম ছিল সেখানে কাউকেই রাতে থাকতে দেওয়া হতো না, যদি না বাড়িতে থাকার জায়গার সংকট হয়। তো রাত হলে আমরাও জানালাগুলোর কাছে যেতাম না বা জানালার পাশে শুতাম না। বেশি মানুষ হলে সবাই মাটিতে শুতাম মাদুর বিছিয়ে। ছেলেদেরকে মাঝে মাঝে শুইয়ে দিতেন বুড়োরা। ওই রাতে যখন খালা টেলিফোনে দাঁড়িয়ে কথা বলছিলেন, শীতের সময় ছিল এবং সে কারণে আমিও লেপের ভেতর থেকে মুখটা একটু বের করে টিভি দেখছিলাম। আর একটু ঘুমও পাচ্ছিল আমার। যখন রাত ২টো বা তার একটু বেশি হবে, তখন ওই দেওয়ালের পাশ ঘেঁষা জানালা থেকে হঠাৎ এমন একটা বিশ্রী হাসি দিল, কেউ শুনেই আমিও খালা দুজনেই একসাথে তাকালাম জানালার দিকে। এমন নয় যে ওই পচা ডোবানালার মধ্যে গিয়ে কেউ গিয়ে ভয় দেখাবে, যেখানে কিনা দিনের বেলায়ও ঘুটঘুটে অন্ধকার থাকে। ওই হাসিটা এত বিশ্রী আর ভয়ঙ্কর ছিল, যা শুনে খালা ও আমি ভীষণ ভয় পেয়েছিলাম। এবং টেলিফোনটা না রেখেই খালা একদৌড়ে ছুটে এসে বিছানায় ঢুকে পড়লেন। উনি ভাবছেন হয়তো আমি ভয় পাবো, কিন্তু উনার মুখে স্পষ্ট ভয়ের ছাপ। ভয়টা আমাকে বুঝতে দিলেন না। আমিও এতই ভয় পেয়েছিলাম এবং সেই ভয় পেয়ে যে কোথাও উঠে যাব, বারান্দা দিয়ে অন্য কোনো রুমে যাব, সেই সাহসটুকুও আমার ছিল না। ওনাদের বাড়ি বন্ধ করা ছিল গ্রিল দিয়ে। তারপর সেই হাসিটার কথা মনে হলে এখনো আমার গা শিউরে ওঠে। আমার পূর্ণ বিশ্বাস যে ওটা কোনো মানুষের হাসি ছিল না। ঘটনা ৪।
তখন আরেকটু বড় হয়েছি। নানু বাড়িতে গেলে ছোট খালা, আমি ও বাকিরা অর্থাৎ আমার খালাতো ভাই বোনেরা সবাই মিলে অনেক মজা করতাম। সন্ধ্যার পর বেশি ভালো লাগতো যখন খালাদের খালাতো ভাইরা আসতেন, আড্ডা দিতেন, গল্পগুজব করতেন, গেস্ট রুমে সবাই বসতেন। ছোটবেলায় তখন হাই স্কুলে পড়া নিয়ে বসতেন, আর নিয়ম করে সন্ধ্যায় একবার লোডশেডিং হতোই। আর আমরাও চাইতাম লোডশেডিং হোক, কেননা লোডশেডিং হলে খালা লণ্ঠন জ্বালিয়ে আমাদের সাথে একটু খেলা করার সুযোগ পেতেন। মাঝে মাঝে মনে হয় সেই সময়টাই ভালো ছিল। সবাই সবাইকে সময় দিতে পারত, কারণ সবাই তো আর ফোন ব্যবহার করত না। খাতায় লিখে চোর পুলিশ বা রসকস সিঙ্গারা এসব খেলায় আমাদের নানুবাড়ির সন্ধেটা মেতে উঠত। তো এরকমই একদিন সবাই মিলে গল্প করছি, সন্ধ্যার ফাঁকে নানুবাড়ির পুরনো কিছু গল্প উঠে আসে। তার মধ্যে একটা গল্প ছিল এরকম যে নানুবাড়ি আগে কেমন ছিল। তখন আমার মা খালা কারোরই বিয়ে হয়নি, পুরো বাড়ি পাকা বাড়িও ছিল না। পেছনের দিকে বড় একটা বাঁশঝাড় ছিল, ওখানে আবার ওনাদের টিউবওয়েল ছিল। গভীর রাতে কল চাপার শব্দ হতো, কিন্তু কাউকে দেখা যেত না। মাঝরাতে হঠাৎ হঠাৎ ছোট্ট একটা দুটো ঢিল পড়তো। তারপর ওনাদের বাড়ির একজন লোক ছিলেন যার নাম পানু। ওনার নাকি পরীর আসর ছিল, রাতে ঘরে শুতেন, কিন্তু খুঁজে পাওয়া যেত না। অনেক খোঁজাখুঁজির পর ওনাকে বাঁশঝাড়ের মধ্যে পাওয়া যেত অচেতন অবস্থায়। এগুলো অন্য আরেকদিন বলবো। তো বড়দের এসব গল্প শুনে আমাদের এমন ভয় করত, হা করে শুনতাম সবাই। কিন্তু ইলেকট্রিসিটি না থাকায় উঠে যেতেও ভয় হতো। তো এরকম গল্পের মাঝে হঠাৎ একটা অদ্ভুত প্রাণীর নাম বললেন এক মামা। প্রাণীটির নাম নাকি ঘোড়া খান। ওটা দেখতে নাকি অর্ধেক ঘোড়া অর্ধেক মানুষের মতো। আমার কাছে মামার এই ঘটনাটি খুব আজগুবি মনে হলো। এরকম আবার হয় নাকি? তাও ছোট মানুষ তো, ভয়ের গল্প শুনতে বেশ লাগতো। তখন এগুলো বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় বাকি ছিল না। মানুষ কি আর তখন এখনকার মতো ইন্টারনেট চালাতো? এখন তো বিশ্ব হাতের মুঠোয়, মানুষ কত কিনা জানতে পারে। তখন আমাদের ওসব মুখের গল্পই বিশ্বাস করতে হতো। তাছাড়া ওনারাও তো ওনাদের দাদা নানুদের কাছ থেকেই শুনেছেন সেসব। তাই এই গল্পগুলো মুখে মুখে অনেকটাই প্রচলিত হয়ে থাকতো। এই ঘোড়াখাঙের গল্পটা আমি যখন শুনলাম, তখন ভূত এফএম নাইট আবিষ্কার হয়নি। যখন ভূত এফএম নাইটে গল্প শুনলাম, আমার শোনা ঘোড়াখাঙের ঘটনার প্রাণীটির সাথে হুবহু মিল পেলাম একটা ঘটনার। আমার ছোট্ট মনে ঘোড়াখাং বাস্তবে রূপ নিল। বলে রাখা ভালো, আমাদের নানু বাড়িতে তখন ৪-৫টা গরু ছিল, তবে কোনো ছাগল ছিল না। আমি যখন খালার পাশে ঘুমোতাম, মাঝে মাঝে উঠে পানি পিপাসা পেত এবং পানি খেতে কিচেনে যেতে হতো। নানু বাড়ির কিচেনে যাওয়ার আগে একটা ছোট্ট বারান্দা টাইপের জায়গা পড়ে, যেখানে এক পাশে বাড়ির ভেতরে টিউবওয়েল ছিল, অন্য পাশে ছিল ধান রাখার জায়গা, আর তার পাশে একটা বড় গেট ছিল, যাতে বাহির থেকে জিনিসপত্র বা ধান এদিক দিয়ে ঢোকানো যায়। আমি যখন রাত ১টা বা ২টোর দিকে ওই জায়গা ক্রস করে কিচেনে যাব, দেখি একজোড়া ছাগলের পা গেটের নিচে স্থির হয়ে গেছে। ৪টা পা নয়, এক জোড়াই দেখেছি। যত না রাত ছিল, ওই রাস্তাটা যেখানে ছাগলের পা দেখেছি সোজা বিলের দিকে গেছে। ভয়ে ভয়ে খালাকে ডাকলাম, ওনাকে দেখলাম উনিও দেখেছেন পাগুলো। ভয় পেলেন কিনা জানি না, তবে এত রাতে কারো ছাগল ওখানে থাকার কথা না। আর ২ পাওয়ালা ছাগল স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে নাকি? খালামণি বড় মানুষ, ওনাদের এসব ভয় পাওয়ার কথা না। আমার মাথায় তখন মামার বলা ওই প্রাণীটির কথাই মনে হচ্ছিল। খালা বললেন, দাঁড়া, আমি ওদিকে গিয়ে একটু ঘুরে এসে দেখি। আমি বললাম, আমাকে একা রেখে যেও না খালা। বললেন, ভয় পাস না, এই তো আসছি। বলে উনি সামনের বড় বারান্দার কেচি গেট খুলে টর্চ মেরে দেখে এসে বললেন, কই, কিছু তো নেই। কারো ছাগল ছিল, হয়তো চলে গেছে। সকালবেলা সবাই আমরা কিচেনে যেতাম চা নাস্তা করার জন্য। খালা রাতের ঘটনাটা বললেন এবং এও বললেন যে ওটা ছাগল ছিল না, কারণ উনি দেখেছেন ছাগলটার পাগুলো নাকি অস্বাভাবিক লম্বা। এখন হয়তো ওগুলো তো ভয়ের মনে হচ্ছে না আপনাদের কাছে, কিন্তু সেই সময়টাই যদি একটু চলে যেতে পারেন আমার সাথে, যখন বিদ্যুতের এত জাঁকজমক ছিল না, এত হাই স্পিডের ইন্টারনেট ছিল না, তখন ঘটনাগুলো ঘটতো, মানুষও ভয় পেত বেশি। তো যাই হোক, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া কিছু বাস্তব ঘটনা। সব ঘটনা ভয়ের হয় না, বা শুনে অতটা ফিল করতে পারবেন তেমনও না। যার সাথে ঘটে, ভয়টা শুধু সেই টের পায়। সাদ ভাইকে অনেক ধন্যবাদ। জানি গুছিয়ে লিখতে পারিনি, তবু যতটুকু পারি চেষ্টা করলাম। ঘটনাটা সিলেক্ট হলে আরো ঘটনা পাঠাবো ইনশাআল্লাহ। আরিফুল ইসলাম তামিম, যুক্তরাষ্ট্র থেকে।
থ্যাংক ইউ সো মাচ আপনার এত সুন্দর ঘটনার জন্য। কিন্তু তারপরেও আমি আপনাকে একটু বলব যে ঘটনাগুলো যদি একটু গুছিয়ে লেখেন তাহলে হয়তোবা ঘটনাগুলো পড়তে অনেক সুবিধা হয়। আশা করি এরপর থেকে ঘটনাগুলো গুছিয়ে লিখবেন। এই ঘটনাটি যারা শুনলেন তাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন এবং তার আগে আপনাদের বলে রাখতে চাই আপনার জীবনে ঘটা যেসব ঘটনাগুলো আছে আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে পাঠাতে পারেন। সেটার জন্য যেটা করতে হবে সরাসরি ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে আপনারা আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেইল দেখতে পাবেন। সেই ইমেইলে আপনি আপনার ঘটনাগুলো আমাদেরকে পাঠিয়ে দিন। আপনার ঘটনা যদি সিলেক্টেড হয় এবং আপনার ঘটনা যদি প্রতি সপ্তাহে সর্বোচ্চ ভিউজ এবং সবচেয়ে বেটার হয়, তাহলে আপনি পাচ্ছেন দুর্দান্ত একটি গিফট হ্যাম্পার। আর সেটা কি হতে পারে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের ফেসবুক পেজ ভূত এফএম নাইটে। সেখানে গেলেই আপনি বিস্তারিত জানতে পারবেন এবং সেই সাথে আপনাদেরকে বলে রাখি আমরা আমাদের ঘটনাতে একজন গেস্ট রেখেছি যার নাম জাকারিয়া ভাই। জাকারিয়া ভাই প্যারানরমাল বিষয়গুলি নিয়ে বেশ কিছু জানেন এবং তিনি চেষ্টা করেন প্যারানরমাল বিষয়গুলোর ব্যাখ্যা করতে। আপনার জীবনে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে যে ঘটনার কোনো ব্যাখ্যা আপনি দাঁড় করাতে পারছেন না, তাহলে নির্দ্বিধায় আপনি আপনার ঘটনাটি খুব শর্ট করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি জাকারিয়া ভাই আপনার ঘটনার প্যারানরমাল ব্যাখ্যা দিবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি চলে যাই আমাদের পরের ঘটনায়। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আমি আশরাফুল ইসলাম তামিম, লিখছি যুক্তরাষ্ট্র থেকে। বর্তমানে ইউএসএতে পরিবার নিয়ে বসবাস করছি। প্রায় ১০ বছর আগে প্রিয় মাতৃভূমি ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাই। ভালোভাবে জীবনযাপন ছিল উদ্দেশ্য, কিন্তু যত ভালো মনে হোক না কেন সকল প্রবাসীদের মনে কিন্তু একটা টান থাকে মাতৃভূমির জন্য। আমি আগেই বলে রাখি আমার ঘটনাগুলো বিচ্ছিন্ন ছোট ছোট ঘটনা, অন্যদের মতো অত ভয়ের না। তবু নিজের একটা দায়িত্ববোধ থেকে মনে হলো কিছু একটা তো পাঠানো দরকার। যখনই মনে মনে ভাবি পাঠাবো, কর্মব্যস্ত জীবন বাদ সাধে শোনার সময় হলেও লেখার সময় হয়ে ওঠে না। আজ মনে হলো শুরু তো করি। আমাদের আবেগগুলো যার জন্য তাকে সব না জানালেই নয়। কিছু তো একটা শেয়ার করি যা আপনাকে না জানালেই নয়। তবে আমি ১০০% নিশ্চিত আমার ঘটনাগুলো শুনে যত না আনন্দ পাবেন তার চেয়ে বেশি আনন্দ পাবেন একটা তথ্য পেয়ে। আপনারা অনেকেই ভূত এফএম নাইট শুনে আসছেন এতদিন। অনেক কালো জাদু বা জিনের ঘটনা শুনে অনেকে ভয় পেয়েছেন, আবার অনেকে কৌতূহলী হয়েছেন জিন দেখার জন্য। জিন দেখতে চান যারা তারা দেখতে পারেন। আমার এই তথ্যটা তাদের জন্য। সাদ ভাইকেও আমার বিশেষ অনুরোধ, আপনিও দেখবেন সার্চ করে। আপনি যেমন আমাদের প্রিয়, ঠিক তেমনি উনিও প্রিয়, যার মাধ্যমে জিন দেখতে পেরেছি। জিনেরা আসলে মুভিতে যেমন দেখায় ওরকম না। জিনেদের মধ্যে অনেক রকম শ্রেণী আছে। কিছু জিন আছে বামন টাইপের। এরা কালো শ্যাডো টাইপের অবয়ব আকৃতির। এরা এতই কুচকুচে কালো ছায়ার ন্যায় হয় যাকে কিনা বলতে পারেন জেট ব্ল্যাক। আবার কিছু জিন আছে সরাসরি দেখা যায় না, আগুনের গোলা হয়ে ছুটে চলে, অনেকটা মশালের মতো। আমি সব দেখেছি পাকিস্তানের একটি টিভি শো থেকে। সোডার হোস্ট এমন জায়গায় টিম নিয়ে হাজির হতেন, রাত কাটাতেন যেখানে দিনের বেলায়ও মানুষ যায় না। অনেকে ভূত এফএম নাইটে কালো জাদুতে মানুষের শরীরে ব্লেড দিয়ে আঁচড়ের ঘটনা শুনেছেন। ওনার ভিডিওতে উনি এগুলো সরাসরি দেখাতেন। জিনেদের সাথে সুন্দরভাবে কথা বলে অনেক কালো জাদুর সমস্যার সমাধানও করেছেন আল্লাহর সাহায্যে। অনেক কিছু বলে ফেললাম। এখন আসি আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে। প্রথমে যুক্তরাষ্ট্রের জীবনের একটা ছোট্ট ঘটনা বলি। সামনেই হ্যালোইন আসছে, আর যে দেশগুলো হ্যালোইন পালন করা হয় সেই দেশগুলোর যদি ঘটনাই না বলি সেটা কেমন দেখায়। তামিম ওয়ার্ল্ড নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আমি সুন্দর সুন্দর জায়গা বা পার্কে ভ্রমণ করতাম আর প্রাকৃতিক ভিডিও শুট করে এডিট করে সেগুলো আমার চ্যানেলে আপলোড করতাম। এগুলো বলতে পারেন আমার একটা শখ। তো এখানে এসে কাজের সূত্রে পরিচয় হয় একটা ছোট ভাইয়ের সাথে। তাকে সাথে নিয়ে সুযোগ পেলেই ঘুরতে যেতাম। আমাদের এখানে প্রচুর পার্ক আছে। বলতে পারেন এত এত পার্ক বানিয়ে রেখেছেন এরা, গুনে গুনে হাঁপিয়ে উঠবেন। তার মধ্যে কিছু কিছু পার্ক আছে অ্যাবান্টেড, যেগুলো আবার ওয়ার্কিং ট্রেলও সহ। আর অ্যাবান্টেড বাকিগুলোর কথা নাই বলি, এগুলো সবাই ইউটিউবে খুঁজলে দেখতে পাবেন। তো এরকম একদিন বিকালবেলা একটা ট্রেল ম্যাপে খুঁজে পেয়ে ওকে আমি বলি চল ট্রেলটা ঘুরে আসি।
ইউটিউবের জন্য একটা ভিডিও শ্যুট করা যাবে। বলল, চলো যাওয়া যাক। ট্রেলটা বাসা থেকে তেমন একটা দূরে নয়, গাড়ি করে 15 মিনিটের পথ। আমরা যে সময়টা ওখানে যাচ্ছিলাম আনুমানিক শেষ বিকালবেলা। তো এ সময় সাধারণত সবাই ট্রেল করে বের হয়ে যায়। আমরা ভাবলাম এই সময়ই ভালো, কেউ থাকলে সুন্দর করে ভিডিওগ্রাফি করা যাবে না। গাড়িটা পার্ক করে আমরা ট্রেল বরাবর হাঁটা শুরু করলাম। পথটা যেখান থেকে শুরু হয়েছে তার শুরুতে একপাশে একটা বিশাল খালি মাছ এবং অপর পাশে গাছপালা ঝোপঝাড়, এবং আপনি যত গভীরে যাবেন ততই জঙ্গলে প্রবেশ করবেন। মানুষজন না থাকায় অনেকটা থমথমে ভুতুড়ে পরিবেশ লাগছিল। বরন্ত বিকেলের শেষে সন্ধ্যা নামবে নামবে এমনটা ভাব হতে চলেছে। আমরা ভিডিও শুট করেই যাচ্ছি। জায়গাটা নতুন। শুরুতে বাম দিকে যে গাছগুলো চোখে পড়ে তার মধ্যে প্রত্যেকটা গাছের ডালে দেখলাম ছোট লাল কাপড়ের ফিতার মতো কিছু দিয়ে পুটলি মতো গাঁথা। আমার দেখে হাসি পাচ্ছিল, আর বললাম, এটা আবার কোন পাগলের কাজ? প্রথমে এত কিছু সিরিয়াসলি নেইনি, তাই বলি, এত এত গাছে কোন পাগলি বা পুটলি বাঁধতে যাবে? আমি ওগুলো ভিডিও করছিলাম। তারপর দেখলাম মাঠের পাশে একটা কোনায় একটা হোয়াইট মেয়ে বসে আছে। অনেকটা মন খারাপ লাগছিল তার, আর এক পলকে মাঠের দিকে তাকিয়েছিল। আমি বললাম, দেখ, মেয়েটা সন্ধ্যাবেলায় একাকীভাবে বসে আছে। কেন? কিরকম একটা অদ্ভুত লাগছে। এরকম বসে থাকে কেউ? এ সময় তো সবাই বাসায় যায়। ভাবলাম সে তার মতো বসে থাক, আমরা বরং এগিয়ে যাই। তাকে নিয়ে এত ভাবার কি আছে? আমরা যখন মেয়েটাকে ক্রস করি তখনও মনে হচ্ছিল মেয়েটা আমাদের নোটিসই করেনি। ততক্ষণে আমরা জঙ্গলে প্রবেশ করে ফেলেছি। অন্ধকার হওয়ায় লাইট অন করলাম। উদ্দেশ্য, অন্ধকারের ট্রেলের একটা ভিডিও করে তাতে ভয়ের ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ভিডিও করছিল আমার ভাইটা তার ফোন দিয়ে, আর আমি আমার ফোন দিয়ে। বিকেল ও সন্ধ্যার অনেক ফুটেজ নিয়ে নিয়েছিলাম। একটা পর্যায়ে ভাইটা আমার পেছনে থাকায় তাকে আর দেখা যাচ্ছিল না। হঠাৎ দেখলাম ওই মেয়েটা আমার পেছন পেছন আসছে এবং আমাকে ক্রস করে হেঁটে ভেতরে চলে গেল। ততক্ষণে আমার ভিডিও করা শেষ। কারণ অন্ধকারটা কারণ অন্ধকারটা তখন বেশ জাঁকিয়ে নেমেছিল। ভাবলাম বেশ কিছু ফুটেজ নিয়ে নিয়েছি, এবার বাসায় ফেরা যাক। চা খেতে খেতে এডিট করব। একটু বাহিরের দিকে এসে ভাইটাকেও পেলাম। বললাম, তুইও কি ওই মেয়েটাকে এদিকে আসতে দেখেছিস? সে উত্তরে যা বলল তাতে আমি অবাক। কই, আমি তো কাউকে যেতে দেখিনি। তাহলে তুই খেয়াল করিসনি হয়তো। বুঝেছি, আমার সাথে মজা করছো। আচ্ছা, মজা যদি করেই থাকি তাহলে ভিডিওতে তো প্রমাণ থাকবে, তাই না? ওই মেয়েটা আমার ভিডিওতে আছে, গাড়িতে চল, দেখাবো। মেয়েটা আমার পেছন পেছন হেঁটে আসছিল। তারপর আমরা পার্কিং লটে এসে গাড়িতে বসে গাড়ির এসিটা অন করে ফোনের গ্যালারিতে গেলাম। গ্যালারিতে ঢুকে আমি তো আরো অবাক। প্রায় 40টা ফুটেজ তুলেছি ওখানেই। সবগুলোই আছে, কিন্তু ব্ল্যাঙ্ক। আগেকার দিনে যেমনটা সিডি হ্যাং করলে টিভিতে কেমন একটা কাট মেরে অর্ধেক সাদা হয়ে যেত, অনেকটা সেরকম হয়ে আছে সবগুলো ভিডিও। প্লে হয় না একটাও। ফোনে আরো অন্যান্য ভিডিও আছে, সেগুলোতেও কোনো সমস্যা নেই। শুধুমাত্র বিকাল 5টার পর যে ফুটেজগুলো এত কষ্ট করে আমি গিম্বল দিয়ে তুলেছি সেগুলোই এমন হয়ে আছে। যদি বুঝতাম গিম্বল অ্যাপ দিয়ে তোলা, তাই এমনটা হয়েছে। তাও না, সরাসরি ফোনের ক্যামেরা দিয়ে তুলেছি। ভাইকে বললাম, আচ্ছা তোর ফোনের গ্যালারিতে যা তো, নাকি তোর ফোনেও একই অবস্থা? সে এত ভালো ক্যামেরা চালাতে পারে না, তাও চেক করলাম। দেখি একই সমস্যা হয়েছে দুজনের ফোনে। বাসায় এসে অনেকগুলো এডিটিং সফটওয়্যার দিয়ে ফরম্যাট চেঞ্জ করে দেখেছি, কোনো অ্যাপই ভিডিওগুলোতে সাপোর্ট করে না। বাধ্য হয়ে ডিলিট করে দেই। শুধু শুধু এত রাতে ভিডিও ফোনের অর্ধেক জায়গা জুড়ে আছে এই সমস্ত ছবি। কি করার? এই ঘটনাটা আমাকে অনেক ভাবিয়েছে। আচ্ছা, এটা কি হতে পারে? প্রত্যেকটা গাছের ডালেই এমন লাল কাপড় কেটে বাঁধা মানে কি? এটা ছিল আমার আমেরিকার জীবনের ছোট্ট একটা ঘটনা। ঘটনা 2। 2022-এ পুরো ফ্যামিলি নিয়ে আমি 7 বছর পর দেশে যাই, বিয়ে করি। তারপর 3 মাস থেকে দেশ থেকে আবার চলে আসি যুক্তরাষ্ট্রে। তারপর 2023-এ আবার যাই। তখন শুধু বাবা সাথে ছিলেন। যেহেতু গ্রামের বাড়ি সিলেট শহর থেকে একটু দূরে, সেহেতু সিলেট শহরের একটা টাওয়ারের 8ম তলায় একটা ইউনিট নেই, পাশে আরো 2টো ইউনিট খালি ছিল। শুনলাম আমাদের যত বাহিরের দেশ থেকে কোনো ফ্যামিলি আসে ভাড়া নেয় এটাই, নয়তো বছরের অনেকটা মাস খালি পড়ে থাকে। বাসার কেয়ারটেকার মুরব্বী ভালো মানুষ, খেয়াল রাখেন। শুধু চাবিটা দিয়ে বললেন, ছাদে যাবেন না, যদি একান্ত কাপড় শুকাতে যেতে হয় কাজের বুয়া আসলে তাকে পাঠাবেন। আমি বললাম, এ কেমন কথা?
বিকালেও কি যেতে পারবো না? এত টাকা দিয়ে ভাড়া নিলাম, এই সুযোগটা অন্তত দেন। মুরব্বি বললেন, শুধু আপনি কেন, প্রত্যেকটা ফ্ল্যাটের মালিকেরাই ভাড়া দেওয়ার আগে এটা বলে ভাড়া দেন। আপনারা বাহিরের মানুষ, অনেক কিছু বুঝবেন না, ভালোর জন্য বললাম। ভাবলাম এনাকে বলে লাভ নেই, মালিককে আমি বলবো এবং ছাদে যাব। মালিককে ফোন করলাম, ভাই ছাদে কি যেতে পারবো? ছাদে যাওয়ার নিয়ম তো নেই, তবে হ্যাঁ, কাপড় শুকাতে যেতে পারবেন, বিকালের পর ছাদে তালা দেওয়া থাকে। ছাদের দরজার পাশে একটা ছোট্ট রুম দেখলাম, মনে হয় অনেক বছর খোলাই হয়নি। তারপর যখন বুয়া এলেন কাপড় শুকাতে দিতে যাবেন, বুয়াকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই ছাদের চাবিটা কই রাখেন আপনারা? বুয়া বললেন, চাবি তো ছাদের দরজার কার্পেটের নিচে রাখা থাকে। শুনে আমি অনেক খুশি হলাম, বুয়াকে বকশিসও দিলাম। যাক, এবার ছাদে যাব বিকেলে। বউকে নিয়ে ছাদে গেলাম একদিন, গিয়ে দেখি অবাক করা বিষয়। এ তো দেখি ছাদ বাগান, শুধু কলম করা গাছ, আম, লিচু, পেয়ারা আর কত ফুলের গাছ। বড় বড় ড্রাম কেটে তাতে মাটি ভরে গাছ লাগানো হয়েছে। বড় বড় পানির ট্যাঙ্কি আর ছোট্ট একটা টয়লেট আছে, যেটার দরজা থাকলে সেটি খোলা আর ব্যবহার করা হয়নি অনেক বছর। দেখে তাই মনে হলো। তারপর থেকে অনেক দিন বিকালে ছাদে গিয়েছি। একদিন আমরা ছাদে থাকা অবস্থায় কে যেন আসলেন হঠাৎ, আর আমাদের একটু বিরক্ত স্বরে বললেন, এক্ষুনি নেমে যান। লোকটা দেখলাম বেশ বিরক্ত হয়েছেন। যেহেতু আমরা একদম উপরের তলায় থাকতাম, তাই হয়তো কিছু বলেননি। তারপর নেমে গেলাম, আর এরপর থেকে ছাদের চাবি আর খুঁজে পাইনি। তবে ভয়ের বিষয় যেটা, প্রতি রাতে আনুমানিক 2টোর দিকে যখন শুনশান নীরবতা থাকে, ঠিক তখনই ছাদে একটা বিকট শব্দ হতো ধুম করে। মনে হতো অনেক উপর থেকে বিশাল দেহের কোনো হাতি পড়ল। রোজ একবারই এমন শব্দ হতো। প্রথম দিকে ব্যাপারটা নোটিস করিনি। তারপর থেকে রোজই ঘড়ি ধরে অপেক্ষায় থাকতাম, আর আমার ওয়াইফকে দেখাতাম। এ সময় আসলে আমার মুখের দিকে তাকিয়ে থাকতেন ভয়ে। আমি বলতাম, এবার শব্দটা হবে। হতো তাই। আমার শ্যালকার শাশুড়ি আসার পর ওনাদেরও শব্দটা শুনিয়েছি। আমার কাছে মনে হলো হয়তো ছাদে কোনো কিছু সমস্যা আছে, নয়তো ছাদে যাওয়া এত কঠোর নিষেধাজ্ঞা থাকতে পারে না। বিশেষ করে সিলেটের কথা বলছি, অন্য জেলায় কি হয় জানি না, তবে সিলেটের ছাদে যাওয়ার নিষেধ থাকে, এটা আমার জানা ছিল না। ঘটনার দিন তখন আমি খুব ছোট ছিলাম, প্রাইমারি স্কুলে পড়তাম। আর ছোটবেলায় কার না ভালো লাগে নানুর বাড়ি যেতে, আমরাও যেতাম। তখন নানু বাড়িতে অনেক মানুষ ছিলেন। আমার মা, খালা, মামারা 5 বোন 2 ভাই। আমার আম্মা দ্বিতীয়, ওনার বড় ভাই মানে আমাদের বড় মামা তখন আমেরিকাতে ছিলেন। আমাদের বোঝার বয়স হবার পর থেকেই শুনে আসছি। তো এখন কেউ নেই নানু বাড়িতে, সবাই প্রবাসী হয়ে গেছেন। নানা গত হয়েছেন 2005-এ, আর নানি গত হলেন 2024-এ। তো এই ছোটবেলায় আমরা যখন নানু বাড়িতে বেড়াতে যেতাম, সব খালারা একসাথে হতেন, আর আমরা কাজিনেরা মিলে অনেক মজা করতাম। আমার একজন খালা ছিলেন, আমাকে খুব পছন্দ করতেন। যখনই যেতাম ওনার পাশে আমরা ঘুমোবো রাতে। ওনার রুমে তখন টেলিভিশন ছিল, সেই টেলিভিশন দেখার লোভে আমিও থেকে যেতাম। তখন ল্যান্ডলাইনের যুগ ছিল। আমাদের নানু বাড়িতে ওই খালায় ছিলেন সর্বে সর্বা। ওনাকে দেখতাম আমাকে টিভি অন করে দিয়ে রাত 2টো পর্যন্ত টেলিফোনে বিদেশে আলাপ করতেন। বলে রাখি, আমাদের নানু বাড়িতে আশেপাশে আরো অনেকগুলো বাড়ি ছিল। মাঝখানে একটা লম্বা করে দেওয়াল ছিল। দেওয়ালের ওপারের বাড়িগুলো একটু ঘনবসতির। বাড়িগুলো নানুদের আন্ডারে ছিল। গরিব মানুষেরা পরিবার নিয়ে থাকতেন সেগুলোতে। তারা মাঠে বা নানু বাড়িতে এসে একবেলা কাজ করে দিয়ে যেতেন, বিনিময়ে থাকার সুযোগ পেতেন। অপরদিকে দেওয়ালের ওপাশে নানার ভাই সহ আরো কয়েকটা গাড়ি ছিল, যারা কিনা সম্পর্কে আত্মীয় হন। অপরদিকে দেওয়ালের ওপাশে নানার ভাইসহ আরো কয়েকটা বাড়ি ছিল, যারা কিনা সম্পর্কে আত্মীয় হন। আমার নানা বাড়িটা অনেকটা স্কুলের মতো। প্রথমে শুরুতে বৈঠকখানা, তারপর লম্বা একটা বারান্দা, আর বারান্দার বাঁ পাশে শোবার রুমগুলো। রুমগুলোর শেষে একটা রান্নাঘর। নানু বাড়ির পেছন দিকে একটা ছোটখাটো বাগান, তারপর একটা বিশাল বিল পড়বে পেছনে, যেখানে সারা বছর পানি থাকে শীতকাল ছাড়া। আর সবার বাড়ির পেছনে যার যার একটা নিজস্ব ছোট নৌকা বাঁধা থাকতো। আমার খালা যে রুমটায় থাকতেন, তার পাশে ছিল ওই দেওয়ালটা। বাড়ি আর ওই দেওয়ালটার মাঝখানে যে জায়গাটুকু ছিল, ওইখানে সবার ওয়াশরুমের ব্যবহৃত পানি যাওয়ার ব্যবস্থা ছিল। ময়লা আবর্জনা পড়ে পড়ে ওই জায়গাটায় এখন দুর্গন্ধ আর অন্ধকার ছিল। আমরা দিনের বেলাও জানালা খুলতাম না ভয়ে। আর বড়দের নিষেধ তো ছিলই, বিশেষ করে
প্রথমে যে গেস্ট রুম ছিল সেখানে কাউকেই রাতে থাকতে দেওয়া হতো না, যদি না বাড়িতে থাকার জায়গার সংকট হয়। তো রাত হলে আমরাও জানালাগুলোর কাছে যেতাম না বা জানালার পাশে শুতাম না। বেশি মানুষ হলে সবাই মাটিতে শুতাম মাদুর বিছিয়ে। ছেলেদেরকে মাঝে মাঝে শুইয়ে দিতেন বুড়োরা। ওই রাতে যখন খালা টেলিফোনে দাঁড়িয়ে কথা বলছিলেন, শীতের সময় ছিল এবং সে কারণে আমিও লেপের ভেতর থেকে মুখটা একটু বের করে টিভি দেখছিলাম। আর একটু ঘুমও পাচ্ছিল আমার। যখন রাত ২টো বা তার একটু বেশি হবে, তখন ওই দেওয়ালের পাশ ঘেঁষা জানালা থেকে হঠাৎ এমন একটা বিশ্রী হাসি দিল, কেউ শুনেই আমিও খালা দুজনেই একসাথে তাকালাম জানালার দিকে। এমন নয় যে ওই পচা ডোবানালার মধ্যে গিয়ে কেউ গিয়ে ভয় দেখাবে, যেখানে কিনা দিনের বেলায়ও ঘুটঘুটে অন্ধকার থাকে। ওই হাসিটা এত বিশ্রী আর ভয়ঙ্কর ছিল, যা শুনে খালা ও আমি ভীষণ ভয় পেয়েছিলাম এবং টেলিফোনটা না রেখেই খালা একদৌড়ে ছুটে এসে বিছানায় ঢুকে পড়লেন। উনি ভাবছেন হয়তো আমি ভয় পাবো, কিন্তু উনার মুখে স্পষ্ট ভয়ের ছাপ। ভয়টা আমাকে বুঝতে দিলেন না। আমিও এতই ভয় পেয়েছিলাম এবং সেই ভয় পেয়ে যে কোথাও উঠে যাব, বারান্দা দিয়ে অন্য কোনো রুমে যাব, সেই সাহসটুকু আমার ছিল না। ওনাদের বাড়ি বন্ধ করা ছিল গ্রিল দিয়ে। তারপর সেই হাসিটার কথা মনে হলে এখনো আমার গা শিউরে ওঠে। আমার পূর্ণ বিশ্বাস যে ওটা কোনো মানুষের হাসি ছিল না। ঘটনা ৪। তখন আরেকটু বড় হয়েছি। নানু বাড়িতে গেলে ছোট খালা, আমি ও বাকিরা, অর্থাৎ আমার খালাতো ভাই বোনেরা সবাই মিলে অনেক মজা করতাম। সন্ধ্যার পর বেশি ভালো লাগতো যখন খালাদের খালাতো ভাইরা আসতেন, আড্ডা দিতেন, গল্পগুজব করতেন, গেস্টরুমে সবাই বসতেন। ছোটবেলায় তখন হাই স্কুলে পড়া নিয়ে বসতেন, আর নিয়ম করে সন্ধ্যায় একবার লোডশেডিং হতোই। আর আমরাও চাইতাম লোডশেডিং হোক, কেননা লোডশেডিং হলে খালা লণ্ঠন জ্বালিয়ে আমাদের সাথে একটু খেলা করার সুযোগ পেতেন। মাঝে মাঝে মনে হয় সেই সময়টাই ভালো ছিল। সবাই সবাইকে সময় দিতে পারত, কারণ সবাই তো আর ফোন ব্যবহার করত না। খাতায় লিখে চোর পুলিশ বা রসকস সিঙ্গারা, এসব খেলায় আমাদের নানুবাড়ির সন্ধেটা মেতে উঠত। তো এরকমই একদিন সবাই মিলে গল্প করছি, সন্ধ্যার ফাঁকে নানুবাড়ির পুরনো কিছু গল্প উঠে আসে। তার মধ্যে একটা গল্প ছিল এরকম যে নানুবাড়ি আগে কেমন ছিল। তখন আমার মা খালা কারোরই বিয়ে হয়নি, পুরো বাড়ি পাকা বাড়িও ছিল না। পেছনের দিকে বড় একটা বাঁশঝাড় ছিল, ওখানে আবার ওনাদের টিউবওয়েল ছিল। গভীর রাতে কল চাপার শব্দ হতো, কিন্তু কাউকে দেখা যেত না। মাঝরাতে হঠাৎ হঠাৎ ছোট্ট একটা দুটো ঢিল পড়ত। তারপর ওনাদের বাড়ির একজন লোক ছিলেন যার নাম পানু। ওনার নাকি পরীর আসর ছিল, রাতে ঘরে শুতেন, কিন্তু খুঁজে পাওয়া যেত না। অনেক খোঁজাখুঁজির পর ওনাকে বাঁশঝাড়ের মধ্যে পাওয়া যেত অচেতন অবস্থায়। এগুলো অন্য আরেকদিন বলবো। তো বড়দের এসব গল্প শুনে আমাদের এমন ভয় করত, হা করে শুনতাম সবাই। কিন্তু ইলেকট্রিসিটি না থাকায় উঠে যেতেও ভয় হতো। তো এরকম গল্পের মাঝে হঠাৎ একটা অদ্ভুত প্রাণীর নাম বললেন এক মামা। প্রাণীটির নাম নাকি ঘোড়া খাং। ওটা দেখতে নাকি অর্ধেক ঘোড়া অর্ধেক মানুষের মতো। আমার কাছে মামার এই ঘটনাটি খুব আজগুবি মনে হলো। এরকম আবার হয় নাকি? তাও ছোট মানুষ তো, ভয়ের গল্প শুনতে বেশ লাগতো। তখন এগুলো বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় বাকি ছিল না। মানুষ কি আর তখন এখনকার মতো ইন্টারনেট চালাতো? এখন তো বিশ্ব হাতের মুঠোয়, মানুষ কত কিনা জানতে পারে। তখন আমাদের ওসব মুখের গল্পই বিশ্বাস করতে হতো। তাছাড়া ওনারাও তো ওনাদের দাদা নানুদের কাছ থেকেই শুনেছেন সেসব। তাই এই গল্পগুলোর মুখে মুখে অনেকটাই প্রচলিত হয়ে থাকতো। এই ঘোড়াখাঙের গল্পটা আমি যখন শুনলাম, তখন ভূত এফএম নাইট আবিষ্কার হয়নি। যখন ভূত এফএম নাইটে গল্প শুনলাম, আমার শোনা ঘোড়াখাঙের ঘটনার প্রাণীটির সাথে হুবহু মিল পেলাম একটা ঘটনার। আমার ছোট্ট মনে ঘোড়াখাং বাস্তবে রূপ নিল। বলে রাখা ভালো, আমাদের নানু বাড়িতে তখন ৪-৫টা গরু ছিল, তবে কোনো ছাগল ছিল না। আমি যখন খালার পাশে ঘুমোতাম, মাঝে মাঝে উঠে পানি পিপাসা পেত এবং পানি খেতে কিচেনে যেতে হতো। নানু বাড়ির কিচেনে যাওয়ার আগে একটা ছোট্ট বারান্দা টাইপের জায়গা পড়ে, যেখানে এক পাশে বাড়ির ভেতরে টিউবওয়েল ছিল, অন্য পাশে ছিল ধান রাখার জায়গা, আর তার পাশে একটা বড় গেট ছিল, যাতে বাহির থেকে জিনিসপত্র বা ধান এদিক দিয়ে ঢোকানো যায়। আমি যখন রাত ১টা বা ২টোর দিকে ওই জায়গা ক্রস করে কিচেনে যাব, দেখি একজোড়া ছাগলের পা গেটের নিচে স্থির হয়ে গেছে। ৪টা পা নয়, এক জোড়াই দেখেছি। যত না রাত ছিল, ওই রাস্তাটা যেখানে ছাগলের পা দেখেছি সোজা বিলের দিকে গেছে। ভয়ে ভয়ে খালাকে ডাকলাম।
ওনাকে দেখলাম, উনিও দেখেছেন পাগুলো। ভয় পেলেন কিনা জানি না। তবে এত রাতে কারো ছাগল ওখানে থাকার কথা না। আর ২ পাওয়ালা ছাগল স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে নাকি? খালামণি বড় মানুষ, ওনাদের এসব ভয় পাওয়ার কথা না। আমার মাথায় তখন মামার বলা ওই প্রাণীটির কথাই মনে হচ্ছিল। খালা বললেন, "দাঁড়া, আমি ওদিকে গিয়ে একটু ঘুরে এসে দেখি।" আমি বললাম, "আমাকে একা রেখে যেও না খালা।" বললেন, "ভয় পাস না, এই তো আসছি।" বলে উনি সামনের বড় বারান্দার কেচি গেট খুলে টর্চ মেরে দেখে এসে বললেন, "কই? কিছু তো নেই। কারো ছাগল ছিল, হয়তো চলে গেছে।" সকালবেলা সবাই আমরা কিচেনে যেতাম চা নাস্তা করার জন্য। খালা রাতের ঘটনাটা বললেন এবং এও বললেন যে ওটা ছাগল ছিল না, কারণ উনি দেখেছেন ছাগলটার পাগুলো নাকি অস্বাভাবিক লম্বা। এখন হয়তো ওগুলো তো ভয়ের মনে হচ্ছে না আপনাদের কাছে, কিন্তু সেই সময়টাই যদি একটু চলে যেতে পারেন আমার সাথে, যখন বিদ্যুতের এত জাঁকজমক ছিল না, এত হাই স্পিডের ইন্টারনেট ছিল না, তখন ঘটনাগুলো ঘটতো, মানুষও ভয় পেত বেশি। তো যাই হোক, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া কিছু বাস্তব ঘটনা। সব ঘটনা ভয়ের হয় না বা শুনে অতটা ফিল করতে পারবেন তেমনও না। যার সাথে ঘটে, ভয়টা শুধু সেই টের পায়। সাদ ভাইকে অনেক ধন্যবাদ। জানি গুছিয়ে লিখতে পারিনি, তবু যতটুকু পারি চেষ্টা করলাম। ঘটনাটা সিলেক্ট হলে আরো ঘটনা পাঠাবো ইনশাআল্লাহ। আরিফুল ইসলাম তামিম, যুক্তরাষ্ট্র থেকে। থ্যাংক ইউ সো মাচ আপনার এত সুন্দর ঘটনার জন্য। কিন্তু তারপরেও আমি আপনাকে একটু বলব যে ঘটনাগুলো যদি একটু গুছিয়ে লেখেন, তাহলে হয়তোবা ঘটনাগুলো পড়তে অনেক সুবিধা হয়। আশা করি এরপর থেকে ঘটনাগুলো গুছিয়ে লিখবেন। এই ঘটনাটি যারা শুনলেন, তাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন এবং তার আগে আপনাদের বলে রাখতে চাই, আপনার জীবনে ঘটা যেসব ঘটনাগুলো আছে, আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে পাঠাতে পারেন। সেটার জন্য যেটা করতে হবে, সরাসরি ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে আপনারা আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল দেখতে পাবেন। সেই ইমেলে আপনি আপনার ঘটনাগুলো আমাদেরকে পাঠিয়ে দিন। আপনার ঘটনা যদি সিলেক্টেড হয় এবং আপনার ঘটনা যদি প্রতি সপ্তাহে সর্বোচ্চ ভিউজ এবং সবচেয়ে বেটার হয়, তাহলে আপনি পাচ্ছেন দুর্দান্ত একটি গিফট হ্যাম্পার। আর সেটা কি হতে পারে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের ফেসবুক পেজ ভূত এফএম নাইটে। সেখানে গেলেই আপনি বিস্তারিত জানতে পারবেন। এবং সেই সাথে আপনাদেরকে বলে রাখি, আমরা আমাদের ঘটনাতে একজন গেস্ট রেখেছি, যার নাম জাকারিয়া ভাই। জাকারিয়া ভাই প্যারানরমাল বিষয়গুলি নিয়ে বেশ কিছু জানেন এবং তিনি চেষ্টা করেন প্যারানরমাল বিষয়গুলোর ব্যাখ্যা করতে। আপনার জীবনে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে যে ঘটনার কোনো ব্যাখ্যা আপনি দাঁড় করাতে পারছেন না, তাহলে নির্দ্বিধায় আপনি আপনার ঘটনাটি খুব শর্ট করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি জাকারিয়া ভাই আপনার ঘটনার প্যারানরমাল ব্যাখ্যা দিবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি চলে যাই আমাদের পরের ঘটনায়। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে, আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। সাভারের নাম না জানা এক ফ্ল্যাট বাড়ি থেকে আসা এই মেলটি আপনাকে আজ রাতে ঘুমোতে দেবে না। শুরু করছি সাব্বিরের পাঠানো সেই বীভৎস অভিজ্ঞতার প্রথম ধাপ। সাদ ভাই, ঘটনাটি মাস তিনেক আগের। আমরা সাভারের একটা নতুন ফ্ল্যাটে উঠি। ফ্ল্যাটটা বেশ বড় আর ভাড়াটাও ছিল অবিশ্বাস্য রকমের কম। কিন্তু ওঠার পর থেকেই আমরা লক্ষ্য করলাম আমাদের পাশের ফ্ল্যাটটা সবসময় বন্ধ থাকে। একদিন হঠাৎ দেখলাম সেই ফ্ল্যাটে একজন মাঝবয়সী মহিলা ভাড়া এসেছেন। মহিলাটি সবসময় একটা কুচকুচে কালো বোরখা পরে থাকতেন, যার নিচ দিয়ে শুধু তার পা দুটো দেখা যেত। কিন্তু সাদ ভাই, তার পা দুটোর দিকে তাকালে কলিজা শুকিয়ে যেত। তার চামড়া ছিল অনেকটা পোড়া চামড়ার মতো, খসখসে আর ধূসর রঙের। একদিন মাঝরাতে হঠাৎ আমাদের দেয়ালের ওপাশ থেকে একটা বিকট শব্দ আসতে শুরু করলো। মনে হচ্ছিল কেউ পাথর দিয়ে মেঝেতে অনবরত কিছু একটা পিষছে, আর তার সাথে একটা বিচিত্র ভাষায় বিড়বিড় করে মন্ত্র পড়ছে। কৌতূহলবশত আমি ড্রিল মেশিন দিয়ে দেওয়ালে ছোট্ট একটা ফুটো করে ওপাশে তাকানোর চেষ্টা করলাম। ওপাশে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ঘরের ভেতর কোনো আসবাবপত্র ছিল না, শুধু মেঝেতে লাল রক্ত দিয়ে একটা বিশালাকার গোল বৃত্ত আঁকা। সেই বৃত্তের মাঝখানে একটা কাফনে মোড়ানো লাশের উপর বসে সেই মহিলাটি তার লম্বা নখ দিয়ে লাশের পেট ছিঁড়ে ভেতরে কিছু একটা খুঁজছে। হঠাৎ মহিলাটি একদম স্থির হয়ে গেল এবং ঘাটটা 180 ডিগ্রি ঘুরিয়ে সরাসরি আমার সেই ফুটোটার দিকে তাকালো।
তার চোখের মনি বলতে কিছু ছিল না, সেখানে শুধু দুটো জ্বলন্ত কয়লার মতো গর্ত। সে তার রক্তমাখা আঙ্গুলটা আমার দিকে তাক করে একটা শীতল পৈশাচিক হাসি দিল। আমি ভয়ে পিছিয়ে আসলাম, কিন্তু সাথে সাথে অনুভব করলাম আমার নিজের ঘরের মেঝেটা কাঁপতে শুরু করেছে। আমাদের ঘরের ফ্যানটা একা একাই ঘুরতে শুরু করলো এবং লাইটগুলো দপ দপ করে নিভে গেল। অন্ধকারের ভিতরে আমি অনুভব করলাম আমার ঘাড়ের কাছে কেউ একজন তপ্ত নিঃশ্বাস ফেলছে। সাদ ভাই, আমার মনে হলো আমার শরীরটা অবশ হয়ে আসছে আর আমি নিজের ইচ্ছা শক্তির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। ঠিক তখনই আমাদের ফ্ল্যাটের মেইন দরজায় কেউ একজন সজোরে ধাক্কা দিতে শুরু করলো, কিন্তু সেই ধাক্কাটা মানুষের হাতের মতো ছিল না, ছিল কোনো ভারী পশুর খুরের শব্দের মতো। আমি বুঝতে পারলাম সেই ডাইনি তার কালো জাদুর জাল আমাদের ঘরের ভেতরেও বিছিয়ে দিয়েছে এবং আমাদের পালানোর সব পথ একে একে বন্ধ হয়ে যাচ্ছে। সাদ ভাই, সেই বীভৎস হাসির শব্দটা এখনো আমার কানে বাজে। আমি যখন মেঝেতে পড়ে ছটফট করছিলাম তখন বুঝতে পারলাম দরজার ওপাশে থাকা সেই পশুসুলভ ধাক্কাটা থামেনি, বরং আরো তীব্র হচ্ছে। ঘরের দেওয়ালগুলো থেকে প্লাস্টার খসে পড়তে লাগলো, আর সেই খসে পড়া প্লাস্টার নিচ থেকে ফুটে উঠতে লাগলো বিচিত্র সব তান্ত্রিক সংকেত। প্রতিটি সংকেত থেকে লাল রঙের একটা আঠালো তরল চুইয়ে পড়ছিল, যা দেখতে হুবহু টাটকা রক্তের মতো। হঠাৎ আমার স্ত্রী রিনা পাশের ঘর থেকে এক পৈশাচিক চিৎকার দিয়ে উঠল। আমি কোনো মতে টলতে টলতে ও ঘরে গিয়ে দেখি রিনা ঘরের ছাদের এক কোণে টিকটিকির মতো ঝুলে আছে। তার শরীরটা ধনুকের মতো বেঁকে গেছে আর তার মুখ দিয়ে গল গল করে কালো রঙের পোকা বের হচ্ছে। আমি যখন তাকে নামানোর চেষ্টা করলাম, রিনা তার নিজের নখ দিয়ে তার গলাটা এমনভাবে আছড়ে দিল যে গালের মাংস ঝুলে পড়ল। সে এক অমানবিক পুরুষালী গলায় বলে উঠল, সাব্বির, এই ঘরের মায়া ছেড়ে দে, এই শরীর এখন আমাদের রানীর আস্তানা। আমি বুঝতে পারলাম সেই পাশের ফ্ল্যাটের ডাইনিটা তার ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে রিনাকে পুতুল বানিয়ে ফেলেছে। হঠাৎ লক্ষ্য করলাম আমাদের ঘরের মেঝেতে রাখা সেই আয়নাটা ফেটে গেল এবং আয়নায় ভাঙা কাঁচগুলো একে একে উঠতে শুরু করলো। সেই কাঁচগুলো শূন্যে ভাসমান অবস্থায় একটা মানুষের অবয়ব তৈরি করলো। সেই কালো বোরখা পরা ডাইনিটার অবয়ব সে তার খসখসে হাতটা বাড়িয়ে আমার হৃৎপিণ্ড লক্ষ্য করে যেন কিছু একটা ছুঁড়ে মারল। সাথে সাথে আমার বুকের ভেতর হাজার হাজার সূচ ফোটানোর মতো যন্ত্রণা শুরু হলো। আমি দেখলাম আমার পায়ের তলার মেঝেটা ধীরে ধীরে কাদায় পরিণত হচ্ছে আর আমি তলিয়ে যাচ্ছি। ঠিক সে সময় পাশের ফ্ল্যাটের দেওয়ালটা মরমর শব্দে ভেঙে পড়ল এবং সেই ডাইনিটা তার সেই কালো কুৎসিত শরীর নিয়ে আমাদের ঘরে প্রবেশ করল। তার হাতে ছিল একটা মানুষের খুলি, যেটার ভেতরে নীল রঙের আগুন জ্বলছে। সে ঘর ভর্তি সেই পচা গন্ধ আর ধোয়ার মাঝে মন্ত্র পড়তে পড়তে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি লক্ষ্য করলাম তার প্রতিটা পদক্ষেপের সাথে সাথে আমাদের ঘরের দেওয়ালে ঝুলানো আমাদের পারিবারিক ছবিগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সে আমার মাথার উপর সেই খুলিটা ধরল এবং খুলির ভেতর থেকে সেই নীল আগুনটা আমার মাথায় ছুঁয়ে পড়তে শুরু করলো। সাদ ভাই, আমার মনে হচ্ছিল আমার মগজটা ফুটন্ত তেলের ভেতর কেউ ছেড়ে দিয়েছে। আমি আর্তনাদ করতে করতে যখন মেঝের সেই কাদায় ডুবে যাচ্ছিলাম, তখন দেখলাম আমার চোখের সামনে রিনা তার নিজের শরীর থেকে চামড়া খুলে ফেলছে এক পৈশাচিক উল্লাসে। সাদ ভাই, আমরা এই ব্ল্যাক ম্যাজিকের জালে এমনভাবে জড়িয়ে পড়েছি যে প্রতিটা মুহূর্ত আমাদের জন্য হয়ে উঠছে এক একটা অনন্ত নরকবাস। সেই নীল আগুনের জ্বালা যখন আমার মাথার ভেতর দিয়ে শিরদাঁড়া পর্যন্ত পৌঁছে গেল, তখন আমি বুঝতে পারলাম আমার মৃত্যু এখন আর আমার নিজের অধিকারে নেই। ডাইনিটা যখন সেই মানুষের খুলি থেকে আগুন ঢালছিল, তখন তার বোরখার নিচ থেকে আরো অসংখ্য পা বের হতে শুরু করলো, যেন সে কোনো মানুষ নয় বরং এক দানবীয় মাকড়সা। প্রতিটা পা দিয়ে সে আমাদের ঘরের আসবাবপত্রকে টেনে ছিঁড়ে ফেলছিল। হঠাৎ লক্ষ্য করলাম
ঘরের কোণে রাখা আমাদের আলমারিটার ভেতর থেকে এক ধরনের কান্নার আওয়াজ আসছে। আমি তাকিয়ে দেখি আমার 7 বছরের ছোট ছেলে আরিয়ান, যাকে আমি এতক্ষণ খুঁজছিলাম। সে আলমারির ভেতরে কুঁকড়ে বসে আছে। কিন্তু সাদ ভাই, আরিয়ানের চেহারাটা আর বাচ্চার মতো নেই। তার গায়ের চামড়া একদম কুঁচকে বুড়ো মানুষের মতো হয়ে গেছে, আর চুলগুলো ধপধপে সাদা। ডাইনিটা এক বিভৎস অট্টহাসি দিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে এক বিচিত্র তান্ত্রিক ইশারা করল। সাথে সাথে আরিয়ানের শরীর থেকে রক্ত মাংস যেন হুট করে উধাও হয়ে গেল। সে শুধু এক জ্যান্ত কঙ্কাল হয়ে আলমারি থেকে বেরিয়ে এলো। সে তার হাড়ের তৈরি হাত দিয়ে আমাকে আক্রমণ করতে শুরু করলো। আমি নিজের ছেলেকে সরাতে পারছিলাম না, যন্ত্রণায় শুধু চিৎকার করছিলাম। ডাইনিটা তখন ঘরের মাঝখানে সেই রক্তের বৃত্তটা আবার আঁকতে শুরু করলো, কিন্তু এবার সে বৃত্তটা আঁকছিল আমার শরীরের রক্ত দিয়ে। সে তার লম্বা নখ দিয়ে আমার পেটের এক পাশে চিরে ফেলল, আর সেখান থেকে কলকল করে রক্ত বের হয়ে মেঝেতে সেই শয়তানি নকশা তৈরি করতে লাগলো। সাদ ভাই, আমার মনে হচ্ছিল আমার চেতনার শেষ বিন্দুটুকুও নিভে যাচ্ছে। ঠিক তখন ঘরের সব জানালা দিয়ে হাজার হাজার কালো রঙের বাদুড় ঢুকতে শুরু করলো। বাদুড়গুলো আমাদের কামড়াচ্ছিল না, বরং তারা ডাইনিটার চারিপাশে এক জীবন্ত ঘূর্ণিঝড় তৈরি করছিল। সেই ঘূর্ণিঝড়ের কেন্দ্র থেকে একটা বিকট শব্দ আসতে লাগলো, যেন হাজার হাজার আত্মা একসাথে যন্ত্রণায় কাতরাচ্ছে। আমি দেখছিলাম রিনা, যে কিনা ছাদ থেকে ঝুলেছিল, সে এখন নিচে নেমে এসে সেই ডাইনির পায়ে চুমু খাচ্ছে আর তার নিজের জিওবাটা দাঁত দিয়ে কেটে উৎসর্গ করছে। ডাইনিটা রিনার সেই কাটা জিওবাটা তুলে নিয়ে নিজের মুখে পুরে চিবোতে শুরু করলো, আর তার মুখ দিয়ে কালো কুচকুচে লালা ছড়তে লাগলো। সাদ ভাই, ঘরের ভেতরের অক্সিজেন যেন ফুরিয়ে আসছিল। আমি অনুভব করলাম আমার ফুসফুস দুটো চ্যাপ্টা হয়ে যাচ্ছে। হঠাৎ ডাইনিটা আমার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল, তো জীবন দিয়ে আমি আমার 700 বছরের তৃষ্ণা মেটাবো। সে তার হাতের সেই খুলিটা আমার বুকের উপর রাখলো, আর খুলির ভেতরে থাকা সেই নীল আগুন আমার হৃৎপিণ্ডের ভেতর প্রবেশ করতে শুরু করলো। আমার মনে হলো আমার আত্মাটা শরীর ছেড়ে বেরিয়ে যেতে চাইছে, কিন্তু কোনো একটা অদৃশ্য শিকল দিয়ে তা আমার মাংসের সাথে গেঁথে রাখা হয়েছে। ব্ল্যাক ম্যাজিকের এই ভয়াবহতা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। আমার ঘরের দেওয়ালে টাঙানো ঘড়িটা তখন উল্টো দিকে ঘুরতে শুরু করেছে, আর প্রতিটি সেকেন্ডের সাথে সাথে আমার বয়স যেন 1000 বছর বেড়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম এই ফ্ল্যাটে আসাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কিন্তু এখন আর ফিরে যাওয়ার কোনো পথ নেই। আমাদের চোখের সামনেই আমাদের পরিচয়, আমাদের অস্তিত্ব এক এক করে ধুলোয় মিশে যাচ্ছিল, আর ডাইনিটা তার সেই বিভৎস জগৎকে আমাদের এই ড্রয়িং রুমের ভেতর প্রতিষ্ঠিত করে ফেলেছিল। সেই নীল আগুনের দহনে আমার শরীর যখন কয়লার মতো কুকড়ে যাচ্ছিল, তখন সেই ডাইনিটা তার কুৎসিত হাত দিয়ে আমার মাথার চুল মুঠো করে ধরল। সে আমার মুখটা জোরে করে উঁচিয়ে ধরল, যাতে আমি আমার নিজের পরিবারের ধ্বংসলীলা স্পষ্ট দেখতে পাই। সাদ ভাই, আমি দেখলাম রিনা এখন আর কোনো মানুষ নেই। তার গায়ের চামড়াগুলো পচা কাগজের মতো খসে খসে পড়ছে, আর নিচ থেকে বের হয়ে আসছে এক অদ্ভুত লালচে মাংসের পিণ্ড, যা অনবরত স্পন্দনিত হচ্ছে। ডাইনিটা তার সেই বিভৎস জীব দিয়ে রিনার সেই রক্তাক্ত পেশিগুলো চাটতে শুরু করলো, আর প্রতিটি পলে রিনার যন্ত্রণায় নয়, বরং এক পৈশাচিক সুখে গঙ্গাতে লাগলো। হঠাৎ ঘরের মেঝের সেই রক্তের বৃত্ত থেকে শত শত কালো রঙের শিকড় গজাতে শুরু করলো। সেই শিকড়গুলো সাপের মতো কিলবিল করে আমার আর আরিয়ানের হাড়সার শরীরের দিকে এগিয়ে এলো। আরিয়ান তখন এক অমানসিক গলায় ডাকছে, বাবা, আমাকে বাঁচাও বাবা, ওরা আমার কলিজাটা খেয়ে ফেলছে। আমি দেখলাম সেই কালো শিকড়গুলো আরিয়ানের বুকের পাঁজর ফুঁড়ে ভেতরে ঢুকে যাচ্ছে, আর ভেতর থেকে এক হৃৎপিণ্ডটা টেনে বের করে আনার চেষ্টা করছে। ডাইনিটা তখন উল্লাসে মেতে উঠল। সে তার সেই বিশালাকার পা দিয়ে মেঝেতে আঘাত করতে লাগলো, আর প্রতিটি আঘাতে আমাদের ফ্ল্যাটটা ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করলো। সাদ ভাই,
ফ্ল্যাটের সিলিং ফেটে রক্তবর্ণের এক ধরনের আঠালো লালা পড়তে শুরু করলো, যা আমাদের শরীরের সাথে লেগে আমাদের নড়াচড়ার ক্ষমতা কেড়ে নিল। ডাইনিটা এবার তার কালো বোরখাটা এক ঝটকায় খুলে ফেলল। সাদ ভাই, বোরখা খোলার পর যা দেখলাম তা দেখার জন্য কোনো মানুষ তৈরি থাকে না। তার শরীরে কোনো মাংস ছিল না, ছিল শুধু হাজার হাজার জ্যান্ত বিচ্ছু আর পোকা, যা একে অপরের সাথে কামড়াকামড়ি করে তার আকৃতিটা ধরে রেখেছে। তার বুকের মাঝখানে একটা বিশাল গর্ত, যেখান থেকে পচা লাশের তীব্র গন্ধ বের হচ্ছিল। সে সেই গর্তের ভেতর থেকে এক হাত লম্বা একটা জং ধরা ছুরি বের করল, আর সেই ছুরিটা আগুনের শিখায় লাল করে আমার চোখের সামনে ধরল। সে কর্কশ গলায় মন্ত্র পড়তে শুরু করলো, আর প্রতিটি মন্ত্রের সাথে আমার ঘরের প্রতিটি কোণ থেকে প্রেতাত্মাদের কান্নার আওয়াজ আসতে লাগলো। আমি বুঝতে পারলাম এই ডাইনি একা আসেনি, সে তার সাথে করে নরকের এক বিশাল বাহিনীকে এই ফ্ল্যাটে নিয়ে এসেছে। আমাদের প্রতিবেশী যারা ছিল তাদের ঘরের দরজার নিচ দিয়েও আমি দেখলাম কালচে ধোঁয়া ঢুকছে। সারা বিল্ডিং এ এক অশুভ নিস্তব্ধতা নেমে এলো, যেন পুরো পৃথিবীর মানুষ মারা গেছে, আর শুধু আমরা কজনই এই নরকুণ্ডে বেঁচে আছি। ডাইনিটা ছুরিটা নিয়ে আমার চোখের মনির একদম কাছে নিয়ে এলো, আর ফিসফিস করে বলল, তোর চোখ দিয়ে আমি আজ রাত 12টার সূর্য দেখব। আমি অনুভব করলাম আমার চোখের পাতাগুলো কেউ আঠা দিয়ে আটকে দিয়েছে, আর সেই গরম ছুরির আঁচ আমার চামড়া পুড়িয়ে ভেতরে ঢুকতে চাইছে। ব্ল্যাক ম্যাজিকের সেই মরণ কামড় আমাদের সত্তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, আর আমরা কেবল জ্যান্ত মৃতদেহের মতো সেই বিভীষিকা সহ্য করে যাচ্ছিলাম। সেই তপ্ত ছুরির অগ্রভাগ যখন আমার চোখের মনি ছুঁই ছুঁই করছে, তখন ডাইনিটা সেই পোকা ভর্তি শরীর থেকে একটা অমানসিক দুর্গন্ধ বের হতে শুরু করলো। সেই গন্ধটা নাকে যেতেই আমার স্মৃতিগুলো কেমন উলট পালট হয়ে যেতে লাগলো। 5 নম্বর ধাপে এসে আমি যে সত্যটা আবিষ্কার করলাম তা ছিল আমাদের এই যন্ত্রণার চেয়েও ভয়ঙ্কর। ডাইনিটা হঠাৎ আমার কানে মুখ ঠেকিয়ে তার সেই বিষাক্ত লালামাখা গলায় বলতে শুরু করলো, তুই কি ভেবেছিস সাব্বির? এই ফ্ল্যাটে তুই ভুল করে এসেছিস। এই ফ্ল্যাট তোর জন্য সাজানো হয়েছিল আজ থেকে 20 বছর আগে। আমি যন্ত্রণার মাঝেও চমকে উঠলাম। 20 বছর আগে তো আমি এই শহরেই ছিলাম না, কিন্তু ডাইনিটা যখন তার হাতের সেই খুলিটা মেঝের রক্তের বৃত্তের উপর সজোরে আছাড় মারল, তখন সেই আগুনের শেখার ভেতর আমি এক এক করে ছবি দেখতে পেলাম। আমি দেখলাম আমার বাবা, যাকে আমি সারা জীবন একজন সাধারণ স্কুল শিক্ষক হিসাবে জেনে এসেছি, তিনি এক অন্ধকার গুহায় বসে এই ডাইনিটার সাথে কোনো একটা চুক্তি সই করছেন। বাবার হাতে ছিল সেই একই তামাটে চাবি, আর মায়ের কপালে ছিল রক্ত দিয়ে লেখা সেই অভিশপ্ত তান্ত্রিক চিহ্ন। আমার বাবা তার নিজের বংশ রক্ষা করার জন্য এই ডাইনির কাছে তার পরবর্তী প্রজন্মের আত্মাকে বন্ধক রেখে দিয়েছিলেন। আজ সেই দেনা শোধ করার সময় এসেছে। ডাইনিটা হাসতে হাসতে তার সেই বিচ্ছু ভর্তি হাত দিয়ে আমার বুকটা চিরে ফেলল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোনো রক্ত বের হলো না। আমার বুকের ভেতরের মাংসের বদলে আমি দেখলাম হাজার হাজার পুরনো জং ধরা পেরেক ঠাসা হয়ে আছে। ডাইনিটা সেই পেরেকগুলো একটা একটা করে উপড়ে ফেলতে লাগলো, আর প্রতিটি পেরেক খোলার সাথে সাথে পাশের ঘর থেকে আমার বাবার সেই পুরনো আর্তনাদ শোনা যেতে লাগলো। অথচ বাবা মারা গেছেন 10 বছর আগে। আমি বুঝতে পারলাম এই ডাইনিটা কেবল আমাদের মারছে না, সে আমাদের পুরো বংশের আত্মাকে এই ব্ল্যাক ম্যাজিকের জালে বন্দি করে রেখেছে। রিনা তখন মেঝেতে পড়ে সাপের মতো কিলবিল করছিল, আর তার গায়ের চামড়াগুলো নিজে থেকেই সেলাই করা হয় এক অদ্ভুত পাণ্ডুলিপির আকার নিচ্ছিল, আর তার গায়ের চামড়াগুলো নিজে থেকেই সেলাই হয়ে এক অদ্ভুত পাণ্ডুলিপির আকার নিচ্ছিল। সেই পাণ্ডুলিপিতে আমার আর আরিয়ানের মৃত্যুর পরের বর্ণনা লেখা হচ্ছিল। আরিয়ান তখন যন্ত্রণায় তার নিজের হাড়গুলো চিপিয়ে খাচ্ছিল, আর ডাইনিটা সেই হাড়ের মর্মর শব্দ শুনে এক পৈশাচিক তালের সাথে নাচছিল। পুরো ফ্ল্যাটটা এখন আর কোনো দালান ছিল না, ওটা হয়ে উঠেছিল এক বিশালাকার নরকের দ্বার। দেওয়ালের সেই তান্ত্রিক চিহ্নগুলো থেকে এবার জ্যান্ত মানুষের হাত বেরিয়ে আসতে লাগলো, এবং তারা
আমাদের চাপতে ধরে দেওয়ালের ভেতর টেনে নেবার চেষ্টা করতে লাগলো। সাদ ভাই, আমি বুঝতে পারলাম আমাদের রক্ত, মাংস আর আত্মা দিয়ে এই ডাইনিটা তার সেই ৭০০ বছরের পুরনো অভিশপ্ত শরীরকে আবার জ্যান্ত করে তুলেছে। আমার চোখের সামনেই দেখলাম আমাদের ফ্ল্যাটের মেইন দরজাটা চিরতরে হারিয়ে গেল এবং সেখানে শুধু পাথরের এক প্রকাণ্ড দেওয়াল গজিয়ে উঠল। আমরা এখন এই ব্ল্যাক ম্যাজিকের এক অন্তহীন কুঠুরিতে বন্দী, যেখান থেকে মুক্তির কোনো পথ নেই। এমনকি মৃত্যু আমাদের এই যন্ত্রণা থেকে রেহাই দিতে পারছে না। সেই পাথরের দেওয়াল যখন আমাদের বাহিরের জগৎ থেকে চিরতরে বিচ্ছিন্ন করে দিল, তখন ডাইনিটা তার সেই বিচ্ছুয়ার পোকা দিয়ে তৈরি অবয়বটা নিয়ে আমার একদম গায়ের উপর উঠে এলো। তার শরীরের প্রতিটি পোকা তখন আমার খোলা ক্ষত দিয়ে আমার মাংসের ভেতরে ঢুকতে শুরু করছে। সাদ ভাই, জ্যান্ত অবস্থায় নিজের শরীরের ভেতর হাজার হাজার পোকার কামড় আর তাদের নড়াচড়া অনুভব করা যে কতটা যন্ত্রণাদায়ক, তা আমি কাউকে বোঝাতে পারবো না। ডাইনিটা তার সেই পচা গর্তের মতো মুখটা খুলে আমার শ্বাসনালীটা কামড়ে ধরল, কিন্তু সে আমাকে মারল না, বরং তার মুখ থেকে এক ধরনের ঘন কালো বিষাক্ত লালা আমার শরীরের ভেতর ঢেলে দিতে লাগলো। সেই লালা আমার রক্তকে জমাট বাঁধিয়ে কালচে পাথরের মতো শক্ত করে দিচ্ছিল। আমি দেখলাম আমার হাতের আঙ্গুলগুলো পচে খসে পড়ছে, কিন্তু আমার স্নায়ুগুলো তখনও সজাগ। রিনা তখন সেই মেঝের রক্তের বৃত্তের উপর একদম উলঙ্গ অবস্থায় পড়ে আছে এবং তার শরীর থেকে একে একে হাড়গুলো বেরিয়ে এসে সেই ডাইনির বসার জন্য একটা সিংহাসন তৈরি করছে। সাদ ভাই, নিজের স্ত্রীর হাড় দিয়ে তৈরি সিংহাসনে সেই পিশাচিনীকে বসতে দেখার চেয়ে বড় অভিশাপ আর কি হতে পারে? আরিয়ান তখন কঙ্কালসার অবস্থায় সেই সিংহাসনের পাশে দাঁড়িয়ে তার নিজের চোখের মণি দুটো ছিঁড়ে ডাইনিকে উপহার দিল। ডাইনিটা সেই মণি দুটো আঙ্গুর ফলের মতো চিবিয়ে খেল আর তার মুখ দিয়ে পচা রক্তের কষ বেরিয়ে পড়তে লাগলো। ঠিক তখন ফ্ল্যাটের ছাদটা হুড়মুড় করে ভেঙে পড়ল এবং সেখান থেকে ঝুলে পড়ল শত শত উল্টো হয়ে থাকা মরদেহ। তাদের আবার গলায় আমার বাবার নাম লেখা একটা করে তামাটে চাবি ঝুলছে। তারা সবাই একসাথে দুলতে দুলতে এক বিচিত্র সুরে বলতে লাগলো, সাব্বির, তুই তো আমাদেরই বংশের রক্ত, আমাদেরই নরক যাত্রায় তুই একাকী কেন থাকবি? সাদ ভাই, আমি বুঝতে পারলাম এই ফ্ল্যাটটা আসলে একটা ডাইজেস্টার, যেখানে আমাদের পুরো বংশের আত্মাকে ডাইনিটা ব্ল্যাক ম্যাজিক দিয়ে একীভূত করে একটা বিশাল দানবীয় সত্তা তৈরি করার চেষ্টা করছে। ডাইনিটা তার সিংহাসন থেকে উঠে এসে আমার বুকে সেই পেরেক উপড়ানো গর্তে তার একটা হাত ঢুকিয়ে দিল এবং আমার শিরদাঁড়াটা শক্ত করে চেপে ধরল। সে এক হ্যাঁচকায় আমার শিরদাঁড়াটা শরীর থেকে আলাদা করার চেষ্টা করছিল, আর প্রতিটি টান দেওয়ার সাথে সাথে আমার চোখের সামনে আমার ছোটবেলা থেকে আজ পর্যন্ত সব স্মৃতি ঝলমল করে উঠছিল আর মুছে যাচ্ছিল। মনে হচ্ছিল আমার অস্তিত্বকে কেউ একটা ইরেজার দিয়ে ঘষে ঘষে তুলে ফেলছে। আমার ঘরের সেই দপদপ করা লাইটগুলো এখন রক্তবর্ণ ধারণ করেছে এবং সেই আলোতে আমি দেখলাম দেওয়ালের প্রতিটি কোণ থেকে পচা মানুষের চুল গুছিয়ে পুরো ঘরটাকে একটা জঙ্গল বানিয়ে ফেলছে। সেই চুলের জঙ্গলে আমরা সবাই মাকড়সার জালে আটকা পড়া পতঙ্গের মতো ছটফট করছিলাম। ডাইনিটা তখন এক বিকট হুঙ্কার দিয়ে আকাশের দিকে মুখ করল এবং তার মুখ দিয়ে হাজার হাজার কালো ধোয়ার প্রেতাত্মা বেরিয়ে পুরো বিল্ডিং এর অন্য ফ্ল্যাটগুলোতে ছড়িয়ে পড়ল। আমরা শুধু একা মরছি না, এই ডাইনি পুরো শহরটাকে তার ব্ল্যাক ম্যাজিকের শ্মশান বানানোর নীল নকশা চূড়ান্ত করে ফেলেছে। আমার শরীরটা এখন আর আমার নেই, ওটা এখন এক জড়পিণ্ডে পরিণত হয়েছে, যা কেবল ওই ডাইনির ইশারায় নড়াচড়া করছে। সাদ ভাই, সেই শির দ্বারা টেনে বের করার অসহ্য যন্ত্রণার মাঝে আমি যখন শেষবারের মতো নিজের সত্তাকে ফিরে পাবার চেষ্টা করছিলাম, তখন দেখলাম ডাইনিটার সেই সিংহাসন থেকে রিনার হাড়গুলো নড়ে চড়ে উঠল। রিনার সেই হাড়গুলো এখন আর সাদা নেই, সেগুলো আগুনের তাপে কালচে বেগুনি রং ধারণ করেছে। ডাইনিটা তার সেই বিভৎস থাবা দিয়ে আমার চোয়ালটা দুহাতে চেপে ধরল এবং তার মুখ থেকে এক দীর্ঘ পৈশাচিক জিভ বের করে আমার গলার ভেতর ঢুকিয়ে দিল।
আমার মনে হচ্ছিল আমার নাড়ি ভুঁড়িগুলো কেউ উপড়ে বের করে আনছে। সেই জিভটা আমার শরীরের ভেতর দিয়ে নেমে গিয়ে আমার নাভি পর্যন্ত পৌঁছে গেল এবং সেখান থেকে আমার জীবনের শেষ অবশিষ্ট বিন্দুগুলো শুষে নিতে লাগলো। ঠিক তখন ঘরের সেই চুলের জঙ্গল থেকে বেরিয়ে এলো আমার বাবার কঙ্কাল, যার হাতে ছিল সেই লাল কাপড়ে মোড়ানো অভিশপ্ত পাণ্ডুলিপি। বাবা সেই কঙ্কাল হাতে নিয়েই ডাইনিটার পায়ের কাছে নতজানু হয়ে বসলেন। ডাইনিটা বাবার মাথার খুলির উপর পা রেখে এক অমানসিক গর্জন করে উঠল, আর সেই গর্জনের সাথে সাথে আমাদের ফ্ল্যাটের মেঝেটা ফেটে গিয়ে পাতালপুরীর এক বিষাক্ত নর্দমা উন্মোচিত হল। সেই নর্দমার ভেতর থেকে কোটি কোটি কালো সাপ বেরিয়ে এসে আরিয়ানের কঙ্কালসার শরীরটাকে পেঁচিয়ে ধরল। আরিয়ান তখন যন্ত্রণায় চিৎকার করতে করতে তার নিজের ছুরিটা দিয়ে আবার কপালে 3 কোণা তান্ত্রিক চিহ্ন খোদাই করল। সেই চিহ্ন থেকে আগুন বের হয়ে আমার মস্তিষ্কের কোষগুলোকে কয়লার মতো পুড়িয়ে দিচ্ছিল। ডাইনিটা তখন তার সিংহাসনে বসে এক বিচিত্র তালের সাথে তার মাথা ঘোরাতে শুরু করল, আর তার প্রতিটা ঘূর্ণনের সাথে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো নিজের স্থান পরিবর্তন করতে লাগলো। আমার হাতগুলো আমার পায়ের জায়গায় চলে গেল, আর আমার পা দুটো ঘাড়ের পাশ দিয়ে বের হয়ে এলো। আমি এক বিভৎস মাংসের দলায় পরিণত হলাম, যা কেবল নিঃশ্বাস নিতে পারছে কিন্তু কোনো চিৎকার করতে পারছে না। দেওয়ালের সেই জ্যান্ত হাতগুলো এখন আমাদের আরো জোরে আঁকড়ে ধরেছে এবং তাদের নখগুলো আমাদের মাংসের ভেতর এমনভাবে গেঁথে গেছে যে আমাদের শরীর থেকে আর আলাদা করা সম্ভব নয়। ঘরের কোণে থাকা সেই আলমারিটা এবার সশব্দে খুলে গেল এবং সেখান থেকে এক কুচকুচে কালো ধোঁয়া বের হয়ে এক বিশালাকার আকৃতি ধারণ করল, যা দেখতে অনেকটা ওই ডাইনির মতোই, কিন্তু তার মাথায় ছিল শত শত বাঁকানো শিং। সেই ছায়াটা এসে ডাইনিটার কপালে চুমু খেল এবং মুহূর্তের মধ্যে পুরো ফ্ল্যাটটা এক পচা মাংসের কারখানায় পরিণত হল। আমি অনুভব করলাম আমার চেতনা ধীরে ধীরে লোপ পাচ্ছে, কিন্তু আমার চোখ দুটো ডাইনিটা ব্ল্যাক ম্যাজিক দিয়ে খোলা রেখেছে, যাতে আমি প্রতিটি পলে পলে এই ধ্বংসলীলা প্রত্যক্ষ করি। সাদ ভাই, আমরা এখন কেবল একটা জ্যান্ত কোষ, যা ওই ডাইনির জগৎকে পুষ্ট করছে। আমি দেখতে পেলাম রিনার সেই ঝুলে থাকা হাড়ের খাঁচার ভেতর থেকে একটা নতুন জীবের জন্ম হচ্ছে, যার মুখটা আরিয়ানের মতো, কিন্তু শরীরটা ওই পিশাচিনী ডাইনির মতো বিচ্ছুতে ঢাকা। আমার আর ফেরার কোনো পথ নেই। আমি এখন এক অনন্তকালের গোলাম হিসাবে এই ব্ল্যাক ম্যাজিকের শৃঙ্খলে আটকা পড়েছি। এই ফ্ল্যাটটা এখন আর 4 দেওয়ালের মাঝে সীমাবদ্ধ নেই। এটা এখন মহাকালের এক অন্ধকার নরক কুটুরি হয়ে গেছে, যা পরবর্তী শিকারের জন্য অপেক্ষা করছে। সেই অসহ্য যন্ত্রণার পর আমি ভেবেছিলাম হয়তো এবার সব শেষ হয়ে যাবে, কিন্তু এই শেষে এসে যে চরম সত্য আর বিভৎস পরিণতির মুখোমুখি হলাম, তাই পৃথিবীর কোনো মানুষের পক্ষে কল্পনাও করা অসম্ভব। ডাইনিটা যখন তার সেই বিচ্ছুভর্তি শরীর নিয়ে আমার বিকৃত মাংসপিণ্ডের উপর এসে বসল, তখন ফ্ল্যাটের সেই পাতালপুরীর নর্দমা থেকে এক প্রচণ্ড জলোচ্ছ্বাসের মতো কালো রক্ত উপচে পড়তে শুরু করল। সেই রক্তে আমাদের পুরো ফ্ল্যাটটা ডুবে যাচ্ছিল। আমি দেখলাম রিনা আর আরিয়ানের সেই হাড়সার দেহগুলো সেই রক্তের উপর পচা লাশের মতো ভাসছে। ডাইনিটা হঠাৎ তার নিজের বুক চিরে একজোড়া জ্যান্ত ডানা বের করল, যা তৈরি ছিল আমাদের বংশের সেই মৃত মানুষের চামড়া দিয়ে। সে ডানা মেলে শূন্যে ভাসতে লাগলো এবং তার পা দিয়ে আমার বুকটা সজোরে মারিয়ে ধরল। মুহূর্তের মধ্যে আমার বুকের সেই জং ধরা পেরেকগুলো সব একসাথে বিস্ফোরিত হলো। সাদ ভাই, আমার মনে হলো আমার শরীরটা হাজার হাজার টুকরো হয়ে ফেটে গেছে, কিন্তু আমার চেতনা তখনও প্রতিটি টুকরোর সাথে আলাদাভাবে যন্ত্রণার অনুভূতি পাচ্ছিল। ডাইনিটা তখন সেই তামাটে চাবিটা আমার গলার নলিতে ঢুকিয়ে দিল এবং চাবিটা ঘোরাতেই আমার চোখের সামনে পুরো ফ্ল্যাটটা একটা বিশালাকার মাংসের বাক্সে রূপান্তরিত হলো। আমি বুঝতে পারলাম আমরা আর কোনো ফ্ল্যাটে নেই, আমরা এখন সেই ডাইনিটার শরীরের ভেতরেই বাস করছি। সে আমাদের গিলে ফেলেছে। রিনা, আরিয়ান, আমি
আর আমার বাবার আত্মা, আমরা সবাই এখন ওই পিশাচিনীর পাকিস্তলির দেওয়াল হয়ে গেছি। সাদ ভাই, কাহিনীটা এখানেই শেষ হতে পারত, কিন্তু না। আজ যখন আমি এই মেলটা লিখছি, আমি কোনো কম্পিউটার বা মোবাইলে লিখছি না। আমি এই কথাগুলো ফুটিয়ে তুলছি আপনার স্টুডিওর পেছনের দেওয়ালে থাকা সেই পুরনো আয়নাটার উপর, আপনার রক্তের ঘাম দিয়ে। আমি এখন সেই ডাইনির এক একটি নিঃশ্বাস। আপনি কি অনুভব করতে পারছেন সাদ ভাই? আপনার স্টুডিওর ভেতরের গন্ধটা হঠাৎ কেমন পচা মাংসের মতো হয়ে গেল? আপনি কি দেখতে পাচ্ছেন আপনার সামনের মাইক্রোফোনটা ধীরে ধীরে মানুষের হাড়ের মতো সাদা হয়ে যাচ্ছে? সেই ডাইনিটা এখন আর সাভারের ফ্ল্যাটে নেই। সে এখন এই গল্পের মাধ্যমে আপনার কানে, আপনার মগজে আর আপনার স্টুডিওর প্রতিটি কোণায় ঢুকে পড়েছে। আমি সাব্বির এখন আর কোনো মানুষ নই। আমি এখন কেবল ওই ডাইনির একটা মরণ মন্ত্র। সাদ ভাই, আপনি যখন এই গল্পটা শেষ করবেন, তখন একবার আপনার পেছনের দেওয়ালের দিকে তাকাবেন। দেখবেন সেই কালো বোরখা পরা ডাইনিটা আপনার কাঁধে তার বিচ্ছু ভর্তি হাতটা রেখেছে, আর তার সেই জং ধরা ছুরিটা আপনার গলার কাছে ঝকঝক করছে। আমাদের মুক্তি হয়নি, আর আপনারও হবে না। ব্ল্যাক ম্যাজিকের এই চক্রে এখন আপনিও আমাদের পরবর্তী ধারক। ডাইনিটা আসছে সাদ ভাই, শুনতে পাচ্ছেন সেই পৈশাচিক খিলখিল হাসি? সে এখন আপনার ভেতর দিয়ে পরবর্তী শিকারের সন্ধানে বের হবে। অন্তত নরকের ওপার থেকে আপনাদের জন্য অপেক্ষা করছি। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর একটি ঘটনা আপনি আমাদেরকে পাঠিয়েছেন, এবং অনেস্টলি স্পিকিং, আমি যখন এই ঘটনাটা পড়ছিলাম এবং আপনি লাস্টে যখন বলছিলেন, আমাকে উদাহরণ দিয়ে আপনি বলছিলেন যে আমি যে মাইক্রোফোনটাতে কথা বলছি সেটা এখন একটা মানুষের হাড্ডি হয়ে গেছে। কোনো একটা ডাইনি আমার পেছনে এসে দাঁড়িয়েছে এবং তার মুখ থেকে শত শত কালো বিচ্ছু বের হয়ে আসছে। এবং আপনি এটাও বলেছেন যে আপনার রক্তে আমার স্টুডিওর পেছনের যে আয়নাটা, আপনি গল্পটা সেই রক্ত দিয়ে সেই আয়নায় লিখেছেন। আমি বুঝতে পারছি যে এটা কাব্যিক ভাষায় আপনি বলেছেন, আপনার লিখার ভাষাতে আপনি বলেছেন, মানে আপনার ভাষাতে আপনি বলেছেন। কিন্তু মানে আমি নিজেও অবাক হয়েছি যে উনি যখন বলছিল, আমি আসলে ফিল করছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে আসলেও আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমার কাছে মনে হচ্ছিল যে আমি যে ঘটনাটা আপনাদেরকে শোনাচ্ছি, যে মাইক্রোফোনটা আমি ইউজ করছি, আসলেও কি ওটা মাইক্রোফোন নাকি ওটা হাড্ডি? আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না, বাট আমার ভেতরেও একটা ভয় কাজ করছিল। এবং আপনি খুব সুন্দরভাবে, খুব সুন্দর ভাষায় গুছিয়ে এই ঘটনাটি আপনি আমাদেরকে পাঠিয়েছেন, যেটা আমার কাছে মনে হয় যে আমার লিসেনারদেরও হৃদয় কেড়ে নিয়েছে। তো আমি চাইবো যে আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা যদি আদেও সত্যি হয়, আমি চাইবো যে এর থেকে যেন আপনি মুক্তি লাভ করেন খুব তাড়াতাড়ি। এবং প্রতিবারই বলি, প্রতিটা এপিসোডেই বলি যে ব্ল্যাক ম্যাজিক এমন একটা ভয়ঙ্কর জিনিস। এই ব্ল্যাক ম্যাজিক একবার যার উপরে পড়েছে, আক্রান্ত হয়েছে, সেই মানুষটা জানে যে ব্ল্যাক ম্যাজিক আসলে কতটা ভয়াবহ। ব্ল্যাক ম্যাজিক একটা মানুষের জীবনকে পুরোপুরি ধ্বংস করে দেয়। সরি, আমি এখানে ভুল বলেছি। ব্ল্যাক ম্যাজিক একটা মানুষের জীবনকে ধ্বংস করে না। ব্ল্যাক ম্যাজিক যে মানুষ করে তার জীবনটাও ধ্বংস করে, এবং যে এটা সাফার করে তার জীবনটাও ধ্বংস করে। ব্ল্যাক ম্যাজিক করতে হলে শয়তানকে খুশি করতে হয়, আর সেই শয়তান সব সময় একটা চালের মাধ্যমে আপনাকে আপনার কাজগুলো করে দেয়, এবং সেই চালে একটা সময় আপনি ধরা পড়বেনই। ঠিক তখনই আপনার জীবনেও হয়তো কালো অধ্যায় নেমে আসতে পারে। ব্ল্যাক ম্যাজিক যারা করে এরা সম্পূর্ণ ইসলামের বাইরে। ইসলাম কখনো ব্ল্যাক ম্যাজিককে সাপোর্ট করে না। তো যাই হোক, অনেক কথা বললাম। আই এম এক্সট্রিমলি সরি। আমার কাছে মনে হয়েছিল যে এই কথাগুলো বলা উচিত। তো ঘটনাটি আগেও বলেছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এখনো বলছি, এই ঘটনাটি যারা শুনছেন আপনাদের কেমন লেগেছে আমাদেরকে একটু জানাবেন। কমেন্টস বক্সে আমাকে জানাতে পারবেন। এবং যদি আপনারা ঘটনা পাঠাতে চান তাহলে কিন্তু মেল করে আপনারা ঘটনা পাঠাতে পারেন, এবং সেটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা দেখতে পাবেন একটি মেল দেওয়া। ওই ইমেলে আপনি আপনার ঘটনাগুলো পাঠাতে পারেন। যাই হোক,
অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন এবং যিনি আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন তাকেও অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলছি যে আমি দোয়া করি আপনার এই ঘটনাটি যদি সত্যি হয় আপনি যেন এই জায়গাটা থেকে বের হয়ে এসে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন। তো যাই হোক, আমরা এখন চলে যাব পরবর্তী ঘটনায়। চলুন শুনে আসা যাক আমাদের পরবর্তী ঘটনা। আশা করছি এই ঘটনাটিও আপনাদের হৃদয়